ওকে, তো ডাউট ক্লিয়ার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমাকে বলো, যার যা যা ডাউট আছে আমাকে বলো, তাহলে সেগুলো নিয়ে ডিসকাস করব। কেউ কোনো ডাউট রেডি করেছো? আচ্ছা বলো তো, তোমরা কুইজ টুইজ দিচ্ছ কি দিচ্ছ না? ডাউট না থাকলে ক্লাসটা বন্ধ করে দেবো আজকে। আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রা আমাদের কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, কেউ কিছু বলবে? বলো। দিব্যজ্যোতি। স্যার, আমার একটা ডাউট ছিল। হ্যাঁ বলো, ডাউট তো আমি কখন থেকে জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আসলে বুঝতে পারিনি প্রথমটা। তো আমি ওই ডাইরেক্ট সামের বিষয়ে একটু জানতে চাইছিলাম যে ভেক্টর স্পেসের যে একটা ভেক্টর স্পেসের দুটো সাবস্পেসের যে সাবস্পেসকে যে ডাইরেক্ট সাম রূপে লেখা হয়, তো সেটা কি দুইয়ের বেশিও হতে পারে? তো হ্যাঁ, দুইয়ের বেশিও হতে পারে। আচ্ছা, তাহলে আমি মানে যে কমপ্লিমেন্টের বিষয়টা ছিল, সেক্ষেত্রে কি কমপ্লিমেন্টের কোনো মানে এরকম ভাবে কি বলা যাবে যে এই স্পেসটার দুটো কমপ্লিমেন্ট সেট আছে? না, কমপ্লিমেন্টটা শুধুমাত্র একটা, এই দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটাও ছিল কোয়েশ্চেন, যে যে কোনো ভেক্টর স্পেসের কি বেসিস থাকে? হ্যাঁ, আচ্ছা, ভেক্টর স্পেস হতে গেলেই তার বেসিস থাকবে। হ্যাঁ, এবার ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। আর মানে এই কোয়েশ্চেনটা আমার ছিল যে একটা মানে বলা হতো হয় যে কন্টিনিউয়াস ফাংশনের মানে ভেক্টর স্পেস মানে অল অফ সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন, এটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে। তো তাহলে এটার বেসিস কি রকম হবে একটুখানি বলবেন? সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশনস, তাই তো? দেখো, এর বেসিস কিন্তু প্রিসাইজলি বের করা যাবে না, মানে আমাদের এক্ষেত্রে, মানে এখানে আমি এইটুকু বলতে পারি যে এর বেসিস হচ্ছে ইনফাইনাইট। ঠিক আছে? আচ্ছা, তো ইট হ্যাজ ইনফাইনাইট বেসিস। তো এবার ইনফাইনাইট বুঝবে কি করে? তো এখানে তুমি দেখো যে আমরা যে 1x x স্কোয়ার এগুলো তো এক একটা ফাংশন, তাই না? দাঁড়াও আমি হ্যাঁ ঠিক আছে। তো এই ফাংশনগুলো কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এরা সবাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কি হলো, সংখ্যাটা কি হয়ে গেল? ইনফাইনাইট হয়ে গেল। হেন্স ডাইমেনশন ইজ ইনফাইনাইট। এদের বাইরেও থাকবে, হ্যাঁ, এদের বাইরেও কিন্তু তোমার এটা কিন্তু বেসিস ফর্ম করছে না, কারণ এইটা দিয়ে তুমি যদি জেনারেট করো তাহলে তুমি পাবে শুধুমাত্র পলিনোমিয়ালগুলো। ঠিক আছে? বাট পলিনোমিয়ালের বাইরেও তো তোমার অনেক কন্টিনিউয়াস ফাংশনস আছে, R2R, সেগুলো কিন্তু এর মধ্যে ধরা পড়ছে না। তো এদের বাইরেও কিন্তু অনেক তোমার সেট আছে আর কি, মানে অনেক ভেক্টর আছে বা ফাংশন আছে যারা তোমার ওই ডোমেনে থাকছে। তার মানে বেসিসটা প্রিসাইজলি এখানে বলা যাবে না, মানে বেশ ডিফিকাল্ট আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে। তো আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি, একটা ম্যাট্রিক্স আছে, সেটা অর্থোগোনাল কি না, এটা কি মানে ওর যে কলাম বা রোয়ের যে এলিমেন্ট গুলো আছে সেটা স্কোয়ার করে সাম 1 আসবে বা না আসবে, এটা থেকে কি বলা যাবে? দেখো, অর্থোগোনাল ম্যাট্রিক্স যেটা হবে সেটা হচ্ছে A ইন্টু A ট্রান্সপোজ সমান আইডেন্টিটি, আবার A ট্রান্সপোজ A ইন্টু A সমান আইডেন্টিটি। এখান থেকে তুমি যদি একটা ম্যাট্রিক্স তৈরি করো, ধরো এর আমি কলাম ওয়াইজ লিখলাম, ধরো এগুলো হচ্ছে 3টে কলাম, তার মানে কি হবে, এটা যদি অর্থোগোনাল হয়, ঠিক আছে,
তাহলে তোমার এখানে কি পাবে, যে প্রত্যেকটা ভেক্টরের লেংথ হচ্ছে 1, প্রত্যেকটা ভেক্টরের লেংথ হচ্ছে 1, ঠিক আছে। এবং এরা একে অপরের সঙ্গে অর্থোগোনাল, তার মানে VI এর সঙ্গে তুমি যদি VJ কে ডট করো ইউ উইল গেট 0, তার মানে তারা কি হচ্ছে, একে অপরের সঙ্গে অর্থোগোনালও হচ্ছে যখন I not equals to J। তার মানে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে একসঙ্গে। এটা কি সব সময়ের জন্য সত্য, মানে যে কোনো অর্থোগোনাল ম্যাট্রিক্স হলেই? অবশ্যই, হ্যাঁ, এবং শুধুমাত্র রো গুলো না, কলাম, রো অ্যান্ড কলাম অলসো, রো ভেক্টরস অ্যান্ড কলাম ভেক্টরস ফর্ম অর্থোনর্মাল সেট, ঠিক আছে। মানে শুধুমাত্র রো গুলো দেখো বা শুধুমাত্র কলাম গুলো দেখো, দুটোই অর্থোনর্মাল হবে। বোঝা গেছে? এটা যে কোনো অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা কিন্তু খাটবে। আর অর্থোগোনালের কমপ্লেক্স ভার্সনটা কি আছে মনে আছে? A star A is equals to identity, এটাকে কি বলে, ইউনিটারি, তাই তো নাকি? কমপ্লেক্সের ক্ষেত্রে হ্যাঁ কি বলো? ইউনিটারি বলে। ইউনিটারি। আর এইটা যদি দেওয়া থাকে শুধুমাত্র A star A is equals to A into A star, আর কিছু বলা নেই, তখন তাকে আমরা কি বলি, নর্মাল, ঠিক আছে। তখন আমরা বলি নর্মাল ম্যাট্রিক্স। নর্মাল কথার অর্থ হলো যে এইটা A star A সমান সমান A into A star হবে, বাট এর উল্টোটা, মানে এইটা সমান আইডেন্টিটি নাও হতে পারে। আইডেন্টিটি যখন হবে তখন সেটাকে ইউনিটারি বলবো, আর যদি শুধু এইটুকু হয় তাহলে সেটাকে আমরা বলবো নর্মাল ম্যাট্রিক্স। ওকে, ক্লিয়ার? বলো নেক্সট কোশ্চেন। দেখো মেন জায়গাগুলো কি কি আছে, যেমন ধরো অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট, এই জায়গাটা অনেকের একটু প্রবলেম হতে পারে, তো এই জায়গাটা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর কি, মানে এইখানে তারপরে র্যাঙ্ক রিলেটেড, মানে এই তারপরে হচ্ছে র্যাঙ্ক রিলেটেড, র্যাঙ্কের জায়গাগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, এবং র্যাঙ্ক নির্ণয় করার জন্য র্যাঙ্ক নালিটি থিওরেমটা ভালো করে বুঝতে হবে। র্যাঙ্ক নালিটি থিওরেম, ঠিক আছে, এটা একটা গেল। আর আইগেন ভেক্টর, আইগেন ভ্যালু, এগুলো জাস্ট যারা ধরো তোমার 11-12 এর জন্যই আছে। যাই হোক, এগুলো আমার তো এখনো একটা এক্সাম নেওয়া হয়েছে, আরও একটা এক্সাম নেব এটার উপরে, হ্যাঁ, কারণ এখানে এখন অনেকগুলো জিনিস বাকি আছে আমাদের। ডায়াগোনালাইজেশনটা এখনো কমপ্লিট করা হয়নি, তো ওটা নেক্সট পরীক্ষায় ওটা থাকবে, ডায়াগোনালাইজেশনের ব্যাপারটা। আচ্ছা বলো, আর কি ডাউট আছে? একটা ম্যাট্রিক্স পিরিয়ডিক কি না, সেক্ষেত্রে ওই প্রোডাক্ট, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, একটা ম্যাট্রিক্স পিরিয়ডিক কিনা চেক করার জন্য প্রোডাক্ট করে করে নাল ম্যাট্রিক্স আসছে কিনা, এটা ছাড়া এমনি কি কোনো শর্টকাট উপায় আছে যে সেইভাবে? পিরিয়ডিক ম্যাট্রিক্স মানে পিরিয়ডিক ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? তো স্যার লিস্ট n এর জন্য a টু দি পাওয়ার n টা নাল ম্যাট্রিক্স হবে। ওটা তো নাল ম্যাট্রিক্স, ওটা দাঁড়াও, ওটা তো নীলপটেন্ট ম্যাট্রিক্স বলা হয়। হ্যাঁ, ওটা হচ্ছে ওই n+1 এর জন্য পিরিয়ডিক নীলপটেন্ট ম্যাট্রিক্স। সেটা হচ্ছে, দেখো এইখানে নীলপটেন্ট ম্যাট্রিক্সে একটা জিনিস মাথায় রাখবে যে a টু দি পাওয়ার k0 ফর সাম k, এটা জাস্ট ডেফিনেশন আছে। কিন্তু আমরা যেহেতু জানি যে এই টাইপের যদি রিলেশন হয়, তার মানে কেলে হ্যামিল্টন থিওরেম থেকে জানি যে কেলে হ্যামিল্টন থিওরেম বলছে যে এই কে এর ভ্যালু অ্যাট ম্যাক্স n হতে পারে, যে কে মাস্ট বি লেস দ্যান ইকুয়ালস টু n, n এর বেশি কিন্তু মানে লিস্ট যেটা হবে সেটা নিশ্চয়ই n এর সমান বা তার থেকে ছোট হতে পারে। এইটা হচ্ছে এখান থেকে একটা ইম্পর্টেন্ট মাথায় রাখবে। সো নীল পোটেন্সি কাকে বলা হয়? নীল পোটেন্সি হচ্ছে লিস্ট ভ্যালুটা,
সো নীলপটেন্সি হচ্ছে লিস্ট পজিটিভকে such that a to the power k is equals to 0. হ্যাঁ, তো মাথায় রাখবে যে নীলপটেন্সি তাহলে সবসময় কি হয়, লেস দ্যান ইকুয়ালস টু n হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার। বলো আর কিছু বলবে? বদরুদ্দিন আর কিছু কোশ্চেন আছে তোমার? স্যার আমার কোশ্চেনটা ছিল ওই পিরিয়ডিক নীলপটেন্সিটা চেক করার জন্য ওই হঠাৎ করে করে মানে লাল ম্যাট্রিক্স। হ্যাঁ, আর অন্য কোনো শর্টকাট রুল নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস যেটা হতে পারে, দেখো নীলপটেন্ট ম্যাট্রিক্স যদি হয় তাহলে তার কি হবে, যে আইগেন ভ্যালু কি হবে, এখান থেকে 0 হবে। সো নীলপটেন্ট ম্যাট্রিক্স হ্যাজ আইগেন ভ্যালু 0, সবগুলো 0, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি কনভার্সটা জিজ্ঞেস করি যে লেট আ ম্যাট্রিক্স 3/3 হ্যাভ all eigenvalues 0, so is it nilpotent? এইটা একটা কোশ্চেন। Is it nilpotent or not? না, কেন নয়? স্যার আইগেন ভ্যালুর প্রোডাক্ট গুলো সর্বদা ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালুর সঙ্গে সমান হতে হয়, সেক্ষেত্রে মূল ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট 0 নাও হতে পারে। না, অবশ্যই নীলপটেন্ট ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট অবশ্যই 0 হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, আইগেন ভ্যালুগুলো 0, তার ফল তো অবশ্যই 0 হবে না? হ্যাঁ হ্যাঁ, সে তো অবভিয়াসলি। স্যার নীলপটেন্ট তো হবে একমাত্র জিরো ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো সব 0 হয়, আর তাছাড়া নীলপটেন্ট ম্যাট্রিক্সের তো জিরো ম্যাট্রিক্সটাও তো নীলপটেন্ট ম্যাট্রিক্স, তাহলে তো হবে না। তুমি কি করে বলছো যে 0 হলেই ওটা নীলপটেন্ট হবে, এটা কি করে গ্যারান্টি করছো? এটাই হচ্ছে কোশ্চেন আর কি। যদি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নি, তার যদি ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো 0 রেখে বাকিগুলো নন 0 রাখি, সেটারও তো না, সেটা তো নীলপটেন্ট আমরা জানি, ঠিক আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে শুধু তোমাকে দেওয়া আছে যে আইগেন ভ্যালু গুলো সব 0, আর কোনো ইনফরমেশন দেওয়া নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করে আমরা বলি যে নীলপটেন্ট হবেই? এইটা তুমি দেখো, এটার লজিকটা আমি এইভাবে বলতে পারি। দেখো এটার লজিক, স্যার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে বলা যাবে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলতে চাইছি। মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা যদি আমরা লিখি মানে x - 0 * x - 0 * x - 0, তাহলে x³ = 0। এবার ক্যালি হ্যামিল্টন থেকে তো ওটা স্যাটিসফাই করবে ম্যাট্রিক্সটা, তাহলে a³ = 0 হচ্ছে, তার মানে সেটা নীলপটেন্ট হচ্ছে। অবশ্যই এটাই আমি বলতে চাইছিলাম, ঠিক আছে। যেহেতু সবগুলো আইগেন ভ্যালু 0, তার মানে কি হবে, তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মাস্ট বি x⁴n = 0। এটাই হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার কেলে হ্যামিল্টন থিওরেম বলছে যে এটা যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয় তাহলে এটা স্যাটিসফাই করবে ম্যাট্রিক্সটা, তার মানে কি a⁴n = 0, তার মানেই নীলপটেন্ট। ওকে, ভেরি 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 গুড।
ঠিক আছে, তাহলে খুব সুন্দর একটা কোশ্চেন তোমরা এটা এখান থেকে বুঝতে পারলে যে আইগেন ভ্যালু যদি 0 হয় তাহলে এটা নীলপোটেন্ট হবে, নীলপোটেন্ট হলে সমস্ত আইগেন ভ্যালু 0 হবে। ঠিক আছে, আচ্ছা সিমিলার কোশ্চেন যদি এইটা ধরো যে একটা ম্যাট্রিক্স আছে, let A be a matrix uh, 3/3 such that A to the power 3 is equals to identity, ঠিক, then the eigenvalues satisfy x to the power 3 is equals to 1, ঠিক। এবার এর কনভার্সটাকে ট্রু, is the converse true? মানে যদি আইগেন ভ্যালুগুলো যদি এই রিলেশনটা স্যাটিসফাই করে তাহলে ওর কনভার্সটা কি ট্রু হবে কি হবে না? না না, এক্স কিউব নাও হতে পারে স্যার। এক্স কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0 থেকে দুই ধরনের ইকুয়েশন পাচ্ছি, এক্স মাইনাস 1 আর একটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার মিনিমাল পলিনোমিয়াল দিয়ে কোনোটা এক্স মাইনাস 1 হতে পারে, আর একটা ইকুয়েশন তো এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 এটাও স্যাটিসফাই করতে পারে। তাহলে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু যদি 0 এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে তাহলে এ ইকুয়ালস টু আই, তার মানে এ ইকুয়ালস টু আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে তিনটা 1 1 1 হবে। কিন্তু যদি ম্যাট্রিক্সটা এ স্কয়ার প্লাস এ প্লাস আই এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে তাহলে তো তিনটা আইডেন্টিটি হবে, সেটা বলা যাচ্ছে না। আইগেন ভ্যালু মানে তিনটা আইগেন ভ্যালু 1 হবে সেটা তো বলা যায় না। মানে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কয়ার আইগেন ভ্যালুগুলো এই সেটের মধ্যে থাকবে। হ্যাঁ, তার মানে যে এই হ্যাঁ, এবার যদি শুধু 1 হয়, তিনটাই ধরো 1 হলো, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেল, তাহলে এ ইকুয়ালস টু আইডেন্টিটি, কোনো অসুবিধা নেই। তার মানে এ কিউ সমান আইডেন্টিটি হচ্ছে। এবার যদি ধরো এরকম যদি হয় ও 1 ওমেগা ওমেগা, তাহলে কি হচ্ছে জিনিসটা, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওমেগার স্কোয়ার হচ্ছে। তাহলে কিন্তু দেখো এখান থেকে আমরা কি বলতে পারবো যে এক্স কিউব সমান আইডেন্টিটি হবে? বলা যাবে না তো, তাই না? বলো, বলা যাবে? বলা যাবে না। এই হচ্ছে কথা আর কি। সো এইটাও মাথায় রাখবে যে এই জিনিসটা বলা যাচ্ছে কিনা, এটা ভালো করে আরো ভেরিফাই করে নেবে নিজে, আরেকবার তোমরা ভাববে জিনিসটা যে এই সেটের মধ্যে যদি আইগেন ভ্যালুগুলো থাকে তাহলে ম্যাট্রিক্সটা কি এ কিউব ইকুয়ালস টু আইডেন্টিটি স্যাটিসফাই করবে কি করবে না, এই হচ্ছে কথা। ঠিক আছে, অবভিয়াসলি দেখো এটা যদি ডায়াগোনালাইজ হতো তাহলে তো হয়ে যেত, কোনো সমস্যা ছিল না। কিন্তু যদি ডায়াগোনালাইজেবল না হয় সেক্ষেত্রে হবে কি হবে না সেটা একটু ভাবার বিষয় আছে। দাঁড়া আমি একটু ভেবে নিই এটা আদৌ হবে কিনা। এটা অ্যাকচুয়ালি কি হয়, 1টা একবার থাকবে, আর এটার যদি জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম একটা জিনিস আছে সেটা এরকম দেখতে হয়, আর এখানে একটা 1 আসবে, এখানে আসবে 0, এখানে আসবে 0 0 0 1। তো এইটার কিউব যদি করা যায় তাহলে তো মনে হচ্ছে হয়ে যাওয়া উচিত। দাঁড়াও এখানে একটু ভুল হচ্ছে, এটা হ্যাঁ এরকম হবে আর কি, ডাব্লু ডাব্লু এই জিনিসটা, এটার কিউব করে দেখো তাহলে যদি চলে আসে তাহলে ওটা কিন্তু হয়ে যাবে। এটা মনে হচ্ছে হতে পারে, হ্যাঁ এটা একটু ভালো করে ভেবে দেখতে হবে, আমি আর একবার দেখবো ভেবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমার মাথায় আসলো, আমি তোমাদেরকে এটা বললাম। ঠিক আছে,
আমি আর একটু ভাববো, ভেবে কনফার্ম তোমাদেরকে গ্রুপে জানাবো, ঠিক আছে? তোমরা এটা দেখবে যে এইটা হচ্ছে ওমেগাটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি, আর এই ম্যাট্রিক্সটা তুমি নিচ্ছ ওমেগা 1 0 0 ওমেগা 0 0 0 1। এটা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় তোমার জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, যেটা তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? তো এই জিনিসটা তুমি যদি দেখো যে এর কিউব করে যদি আইডেন্টিটি চলে আসে, তার মানে বুঝবে যে ওটা স্যাটিসফাই করবে, ঠিক আছে? আমি এটার রেজাল্টটা তোমাদেরকে কিন্তু গ্রুপে আমি জানাবো, ঠিক আছে? আচ্ছা, এবার বলো আর কোনো কোশ্চেন্স কারো? স্যার একবার ব্লক ম্যাট্রিক্স সম্পর্কে বলে দেবেন, মানে ব্লক ডায়াগোনাল ছাড়া অন্য যে ব্লক ম্যাট্রিক্স গুলো থাকে সেগুলোতে ব্লকগুলো কিভাবে মানে বের করব? দেখো, ব্লক মানে এইটা যেমন একটা ব্লক, ঠিক আছে? মানে ধর এইরকম যদি ব্লক থাকে, তার মানে বুঝবে যে এই জায়গাগুলো 0 0 থাকবে, ঠিক আছে? এটা এ, এটা বি, এরকম থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে। মানে জাস্ট পার্টিশন করতে পারছো কিনা, এটা হচ্ছে কথা, ঠিক আছে? পার্টিশনের ব্যাপারটা আসছে, আর কিছুই নয়। ব্লক মানে পার্টিশন করা, ঠিক আছে? আর ওটা আর এমন কিছু ব্যাপার না। যেমন এখানে একটা সুন্দর ব্লক হলো, এইখানে তুমি একটা 2x2 ব্লক পেলে, আর এখানে একটা 1x1 ব্লক পেলে, আর বাকিগুলো 0 0 দিয়ে ফিল আপ হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, আর তো ব্লকের কোনো ব্যাপার নেই। তবে এই জিনিসটাকে আমি বলেছিলাম যে এইরকম যদি দেখতে হয়, একটা এইরকম যদি হয়, মানে ব্লক ম্যাট্রিক্স, এগুলো সব এ সি হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, হ্যাঁ? তো এর ডিটারমিনেন্ট যদি তোমাকে বের করতে বলে, তাহলে এটা হবে ডেট এ ইন্টু ডেট বি, এই ডেট সি, ঠিক আছে? এইটা এই জিনিসটা হয়, মানে এইরকম ব্লক ফর্মে যদি থাকে, তাহলে তার ডিটারমিনেন্ট কিন্তু ডেট এ ইন্টু ডেট সি হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? যেমন ধরো একটা যদি এক্সাম্পল আমি তোমাকে দিই, ধরো এরকম একটা ম্যাট্রিক্স আছে যে 1 2 3 1, এখানে ধরে নাও কিছু আছে 4 6 2 9, হ্যাঁ? এখানে 0 0 0 0, এখানে নিয়ে নাও তুমি 1 8 7 2। ধরো এইটা একটা ম্যাট্রিক্স আছে, বললো যে এর ডিটারমিনেন্ট বের করো, ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট আইগেন ভ্যালুজ, ঠিক আছে? ধরো এটা তোমাকে দিল, ডিটারমিনেন্ট বের করতে দিল, আইগেন ভ্যালুজ বের করতে দিল, তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে? দেখো, এটা যদি আমরা ভালো করে অবজার্ভ করি, এটা কিন্তু একটা ব্লক, সুন্দর করে একটা ব্লক ডায়াগোনাল হচ্ছে না? আর এর নিচে 0 হয়ে যাচ্ছে, তো এটা দেখতে কিরকম হয়ে যাচ্ছে? এরকম না? এ বি 0 সি, ইয়েস অর নো বলো? হ্যাঁ স্যার। তাহলে কি হবে? এর ডিটারমিনেন্ট কি হবে? এর ডিটারমিনেন্ট ইন্টু এর ডিটারমিনেন্ট, সো ডিটারমিনেন্ট ইকুয়ালস টু এর ডিটারমিনেন্ট কত? 1 - 6 ইন্টু এর ডিটারমিনেন্ট হচ্ছে 2 মাইনাস, সাথে এটা 56, তাহলে কত হলো? -5 ইন্টু -54, তার মানে কত হলো? 270, তাই তো? দেখো কত সহজে বেরিয়ে গেল রেজাল্টটা, হ্যাঁ কি না বলো? বোঝা গেল? দেখো এমনি এমনি আর অন্য কোনো ভাবে তুমি দেখো অত সহজে কিন্তু ডিটারমিনেন্টটা বেরোবে না। আচ্ছা, এবার যেহেতু এটা ব্লক ডায়াগোনাল ফর্মে আছে, তুমি যখন এর তুমি আইগেন ভ্যালুসগুলো বের করবে, তাহলে এখানে -x করবে, এখানেও -x করবে, এখানেও -x করবে, এখানেও -x করবে, তাতেও জিনিসটা কি থাকবে? ব্লক
ফর্মেই থাকবে, তাই না? ওর ব্লকে কোনো সমস্যা হবে না। তো তুমি যদি এর আইগেন ভ্যালু তাহলে ইজিলি বের করতে পারবো আমরা। সো আইগেন ভ্যালু মানেই তো ডিটারমিনেন্ট বের করা আলটিমেটলি। সো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমাদের। বোঝা গেল? ইয়েস অর নো বলো। বলো, বুঝতে পারলে? আমরা তাহলে কি এর আইগেন ভ্যালু বের করতে পারবো কি পারবো না বলো? দেখো এই আমি যদি এইটার দেখি, এর আইগেন ভ্যালুস আর এর আইগেন ভ্যালু, এই দুটোর আইগেন ভ্যালুর বের করা মানেই হচ্ছে, তাহলে এইরকম ফর্মের ম্যাট্রিক্স যদি তোমার ধরো দেওয়া থাকে যেখানে এ আর সি হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এর আইগেন ভ্যালুগুলো হবে এর আইগেন ভ্যালু আর সি এর আইগেন ভ্যালুর ইউনিয়ন। বোঝা গেল? যে আইগেন ভ্যালু অফ এ অ্যান্ড আইগেন ভ্যালু অফ সি। বি এর কোনো এখানে কিন্তু রোল নেই। বলো ইয়েস অর নো। তাই না? ইন্টারেস্টিং তো জিনিসটা, ভালো লাগলো? চলো এবার নেক্সট কোশ্চেন কেউ বলবে, বলো। কারো কোনো কোশ্চেন আছে? স্যার এলিমেন্টারি ম্যাট্রিক্সের জায়গাটা একটু বলুন অল্প। আচ্ছা, এলিমেন্টারি ম্যাট্রিক্স। দেখো এলিমেন্টারি ম্যাট্রিক্স জিনিসটা আর কিছুই নয়, যে আমরা যে রো অপারেশন কলাম অপারেশনগুলো করি, 3 ধরনের মেনলি অপারেশন হয়, তাই তো? হ্যাঁ, 3 টাইপস অফ অপারেশন, এটা আমরা জানি। এই আইডেন্টিটির উপরে যদি আমরা অপারেশনগুলো করি তাহলে যে ম্যাট্রিক্সগুলো পাওয়া যায় সেটাকেই বলা হয় এলিমেন্টারি ম্যাট্রিক্স। ঠিক আছে? আমরা আইডেন্টিটির উপরে, যেমন ধরো এটা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, এর উপরে যদি তুমি করো অ্যাপ্লাই করো, ধরো কি করবো বলো, ই আর আই, এই সরি আই নয় 1 2, ঠিক আছে, আর 1 2, তাহলে আমরা কি পাবো, এই দুটো রো ইন্টারচেঞ্জ হবে। তাহলে কি হবে 0 1 0 1 0 0 0 0 1। এই ম্যাট্রিক্সটাকেই বলা হয় ই অফ 1 2। ঠিক আছে? এটা একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স। এবার তোমরা জানো ডিটারমিনেন্টের ধারণা থেকে যে এর ডিটারমিনেন্ট নন জিরো। এবার যখন তুমি একটা এলিমেন্টারি অপারেশন দিচ্ছ, রো অপারেশন করছো, তাহলে ডিটারমিনেন্ট কি হবে, এখানে যদি রোগুলো জাস্ট চেঞ্জ হলো তার মানে হয় একটা মাইনাস গুণ হবে। ঠিক? তাহলে যেটা নন জিরো ছিল তো নন জিরোই থাকছে, তার মানে কি এলিমেন্টারি ম্যাট্রিসেস আর নন সিঙ্গুলার। এলিমেন্টারি ম্যাট্রিসেস আর নন সিঙ্গুলার। ঠিক? এবার আরেকটা জিনিস আমরা কি জানি, এলিমেন্টারি ম্যাট্রিক্স মানে দেখো কোনো একটা ম্যাট্রিক্সের উপরে রো অপারেশন করা মানে সো ডুইং রো অপারেশন on A is same as having EA, where তার মানে কি রো অপারেশন, কোনো একটা রো অপারেশন করা মানে তার করেসপন্ডিং এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে বাঁ দিক থেকে গুণ করা। এই জায়গাটা ভালো করে বুঝে নাও যে কোনো একটা ম্যাট্রিক্সের উপরে রো অপারেশন করা মানেই হচ্ছে বাঁ দিক থেকে কোনো একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে গুণ করা। আর এলিমেন্টারি ম্যাট্রিক্স মানেই আমরা জানি নন সিঙ্গুলার। ঠিক? তার মানে যদি তুমি একটা ম্যাট্রিক্স আমার নন সিঙ্গুলার হয়, ইনভার্টেবল হয়, তাহলে এর উপরে ফাইনাইট নাম্বার অফ অপারেশন করে তুমি আইডেন্টিটি পেতে পারো। ঠিক? মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম ধরো n সংখ্যক বা k সংখ্যক অপারেশন করে তুমি ওটা আইডেন্টিটি পাবে যদি নন সিঙ্গুলার থাকে। তাহলেই তো আমি ইনভার্সটা বের করতে পারি, রাইট? তার মানে কি, তার মানেই হচ্ছে যে বেসিক্যালি এর উপরে তুমি ফাইনাইট সংখ্যক E1 E2 E3 এইভাবে করে করে
ই কে করে করে তুমি আইডেন্টিটি পাচ্ছ। বেসিক্যালি এটার মানে এটাই, ঠিক আছে? ফাইনাইট সংখ্যক অপারেশন করা মানে রো অপারেশন করে আমরা এটা পেয়ে যাচ্ছি। তার মানে কি, এবার দেখো এই প্রত্যেকটাই হচ্ছে দেখো নন সিঙ্গুলার আর নন সিঙ্গুলার প্রত্যেকটাই। তার মানে কি এই অ্যাজ এ প্রোডাক্ট পুরোটাই একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমি ধরতে পারি পি। তার মানে আমরা জিনিসটা কি বলতে পারছি যে পি এ সমান আইডেন্টিটি, অর তাহলে এখানে পিটা বেসিক্যালি কি এ ইনভার্স। তার মানে এ ইনভার্সটা তাহলে কি হয়ে গেল, এলিমেন্টারি ম্যাট্রিক্সের গুণ আকারে লেখা গেল, ঠিক? তার মানে যে কোনো এখান থেকে বলা যাবে যে যে কোনো ইনভার্টেবল ম্যাট্রিক্সকে এলিমেন্টারি ম্যাট্রিক্সের প্রোডাক্ট আকারে লেখা যাচ্ছে ফাইনাইট সংখ্যক, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি বলতে পারছি যে এনি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স can be written as finite product of elementary matrices. বোঝা গেল? আর কোনো এখান থেকে আর তেমন কিছু নেই। দেখো আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছিলাম, যেমন ধরো আমি এই ধরনের কোশ্চেন দিয়েছি যে ধরো একটা ম্যাট্রিক্সের উপরে তুমি এই যে ফাইনাইট সংখ্যক অপারেশন করে তুমি আইডেন্টিটি পেলে। তার মানে কি, তার মানে তুমি পি দিয়ে গুণ করে আইডেন্টিটি পেলে, তার মানে পিটা হচ্ছে এ ইনভার্স, ঠিক আছে? এবার বলছি যদি আমি সেম অপারেশন আর একবার করি ইন দ্য সেম সিকোয়েন্স, মানে তার মানে এরপরে আবার তুমি E1 চালাচ্ছ, E1 থেকে E কে চালাচ্ছ, তার মানে কি বেসিক্যালি আর একবার পি দিয়ে গুণ করছো, তার মানে আরেকবার এ ইনভার্স দিয়ে গুণ করছো। তাহলে কি হয়ে যাবে জিনিসটা, পি স্কোয়ার এ হয়ে যাবে। তার মানে কি এ ইনভার্সের স্কোয়ার ইন্টু এ, তার মানে কি এ ইনভার্স পাবে। তাহলে তুমি কি পাবে আবার এই ধরনের কোশ্চেন, তুমি এইটা যদি ভালো করে বুঝে যাও তাহলে তোমার ওই ধরনের কোশ্চেনে অসুবিধা হবে না। বোঝা গেল কি বললাম? ওকে, এটা আরেকবার বলুন। আচ্ছা ধরো একটা কোশ্চেন আমি করেছিলাম, তোমাদের মনে থাকবে হয়তো, যে let finite number of row operations let finite number of row operations on A gives identity, ঠিক আছে? So if we apply the same operation on A plus identity, ঠিক আছে, what will we get? ধরো এই কোশ্চেনটা করা হলো, তাহলে অ্যান্সার কি হবে বলো? এর উপরে যদি আমি ফাইনাইট নাম্বার অফ রো অপারেশন করে আমি আইডেন্টিটি পাচ্ছি। এবার যদি আমি সেম টাইপের অপারেশনগুলো সেম অর্ডারে যদি এ প্লাস আইডেন্টিটির উপরে অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? আবার আইডেন্টিটি পাবো স্যার? না, এখানে তুমি দেখো তাহলে এর সলিউশনটা আমরা কিভাবে করব। দেখো তার মানে কি বেসিক্যালি আমি আই প্লাস এ ইনভার্স পাবো। দেখো হ্যাঁ আমি আসছি, দেখো পি এ সমান আইডেন্টিটি পেলাম, তার মানে কি রো অপারেশন করা মানে কি পি দিয়ে মাল্টিপ্লাই করলাম এ পেলাম, কথা বোঝা গেল? এই পি এর মধ্যেই কিন্তু ফাইনাইট সংখ্যক রো অপারেশনগুলো লুকিয়ে আছে, কারণ ফাইনাইট নাম্বার অফ রো অপারেশন করা মানে কি ফাইনাইট সংখ্যক এলিমেন্টারি ম্যাট্রিক্সের গুণফল, সেইটাকেই আমি পি নাম দিচ্ছি। তার মানে পি এ সমান কি আইডেন্টিটি, এখান থেকে ইমপ্লাই হচ্ছে পি সমান ইজ বেসিক্যালি এ ইনভার্স, তাই নয়? তাহলে এবার যদি আমি বলি যে এ প্লাস আই এর উপরে আমি সেম অপারেশন করছি, তার মানে কি সেম পি দিয়েই মাল্টিপ্লাই করছি, সো পি ইন্টু এ প্লাস আই সমান তাহলে কত, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে এখান থেকে আমি কি পাবো, তাহলে পি এ প্লাস পি,
আই প্লাস এ ইনভার্স। আর তাহলে এটা হয়ে গেল আই, আর এটা হয়ে গেল এ ইনভার্স। তাহলে আমরা পাবো এ প্লাস এ ইনভার্স প্লাস আই বা আই প্লাস এ ইনভার্স। বোঝা গেল? এইভাবে আমরা জিনিসটাকে অ্যাপ্রোচ করব। আর যদি কলাম অপারেশন হয় আমরা ডান দিক দিয়ে গুণ করব। কথাটা বুঝতে পেরেছ? কলাম অপারেশন মানে ডান দিক দিয়ে গুণ, আর রো অপারেশন মানে বাঁ দিক দিয়ে গুণ। কারো কোনো ডাউট থাকলে বলো। এইভাবে তোমাকে যতবারই ঘুরিয়ে করুক না কোশ্চেন, তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নাই। তুমি যদি বলো যে আমি দুবার যদি অপারেশনগুলো করি পরপর, তাহলে পি স্কোয়ার হয়ে যাবে। কথাটা বোঝা গেল? 3 বার করলে পি কিউব হয়ে যাবে। পি এর ভ্যালু তুমি জানো, এ ইনভার্স, বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস অর নো বলো। হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলো। এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে আর কোনো এই টাইপের কোশ্চেন আর কিছুই হবে না। আচ্ছা, এলিমেন্টারি ম্যাট্রিক্স তো নন সিঙ্গুলার, তার মানে কি এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে তাদের র্যাঙ্ক কিন্তু চেঞ্জ হবে না, এটাও মাথায় রাখতে হবে, ঠিক কি না? কোনো একটা ম্যাট্রিক্সের উপরে রো অপারেশন করলে তার র্যাঙ্ক কিন্তু চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, কারণ কি ইনভার্স দিয়ে গুণ করলে বা ইনভার্টিবল দিয়ে গুণ করলে কোনো র্যাঙ্ক চেঞ্জ হবে না, এটাও মাথায় রাখতে হবে আমাদের। হ্যাঁ বলো, আর কি কোশ্চেন আছে তোমাদের? স্যার হুম, বলছি একটা ম্যাট্রিক্স এ বি এর সাথে যদি ইকুইভ্যালেন্ট হয়, তার মানে সে বি এর সাথে রো ইকুইভ্যালেন্ট আর কলাম ইকুইভ্যালেন্ট দুটোই হবে। এই জায়গাটাতে দেখো তোমাদের ভুল কোথায় হচ্ছে। দেখো, ইকুইভ্যালেন্সের জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। ইকুইভ্যালেন্স একটা হচ্ছে শুধু ইকুইভ্যালেন্স, একটা হচ্ছে রো ইকুইভ্যালেন্স, আর একটা হচ্ছে কলাম ইকুইভ্যালেন্স। ঠিক, এই তিনটে জিনিস তো। দেখো, আমি যদি বলি রো ইকুইভ্যালেন্ট, তার মানে কি শুধুমাত্র রো অপারেশন করে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এবার যদি দেওয়া থাকে যে লেট এ অ্যান্ড বি আর ইকুইভ্যালেন্ট, তার মানেটা কি? তার মানে আমি এটাও বলতে পারো যে দেয়ার এক্সিস্ট এ পি সাচ দ্যাট, সরি, পি আর কিউ দুটোই পাবো নন সিঙ্গুলার, সাচ দ্যাট বি সমান পি এ কিউ আকারে লেখা যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ইকুইভ্যালেন্টের ডেফিনেশন। তাহলে এইটাকে কি আমি, তাহলে বি আর এ কে কি বলতে পারবো রো ইকুইভ্যালেন্ট? তাহলে রো ইকুইভ্যালেন্ট হতে গেলে আমাকে শুধুমাত্র, দেখো, রো ইকুইভ্যালেন্ট হলে কি হবে? তাহলে বিটাকে লেখা যাবে সাম পি ইন্টু এ ফর্মে লেখা যাবে, মানে ডান দিকে কিন্তু আর কিছু থাকা চলবে না আইডেন্টিটি ছাড়া। কিন্তু এখানে কি হচ্ছে, এই কিউটাকে তুমি কি করে সরাবে আর কি, বলো? সরাতে পারবে না স্যার। তার মানে আমরা ইকুইভ্যালেন্ট বলা থাকলে রো ইকুইভ্যালেন্ট বলতে পারছি না, বাট উল্টোটা সত্যি। সো এখান থেকে এটা বলা যায় যে রো ইকুইভ্যালেন্ট implies equivalent but not the other way, বোঝা গেল? হ্যাঁ স্যার। এই জায়গাতে কিন্তু কখনোই ভাববে না যে ইকুইভ্যালেন্ট মানে দুটোই একসঙ্গে হবে, রো ইকুইভ্যালেন্টও হবে আবার কলাম ইকুইভ্যালেন্টও হবে, সেটা কিন্তু নয়, ঠিক আছে? সেইটা ডেফিনেশন নয়। এটা মাথায় রাখবে। আর কলাম ইকুইভ্যালেন্ট মানে এ ইন্টু কিউ ফর্মে লেখা যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, বলো এবার নেক্সট কোশ্চেন কারো। স্যার, হুম, বলছিলাম যে রো স্পেস আর কলাম স্পেস এদের তো ডাইমেনশন সেম হয়,
কিন্তু এই স্পেস দুটোর কি মধ্যে কোনো সম্পর্ক বলা যাবে না, যে এই দুটো সমান না, কারণ কোনো সম্পর্ক বলতে ওটাই যে ওদের ডাইমেনশন সমান, কিন্তু ওদের মধ্যে, কারণ দেখো তুমি যে যদি আমাদের একটা হয় যে যদি আমি ধরো লেট সমান নিচ্ছি আমি 2/3, মানে দুটো রো 3টে কলাম, লাইক লেটস সে 1 2 3 3 4 5, ধরো এইটা নিচ্ছি আমি। এখানে কি হলো, এই কলামগুলো দেখো 1 3 2 4 3 5, so the column space is a subspace of R2, তাই না? কারণ প্রত্যেকটা কলাম কি 1 3, মানে দুটো করে কম্পোনেন্ট আছে, তার মানে কি আর স্কোয়ারের এলিমেন্ট ভাবতে পারি প্রত্যেকটা এলিমেন্টকে, কলামগুলোকে, তার মানে কলাম স্পেস ইজ এ সাবস্পেস অফ R2। বাট তুমি যদি রো ভাবো 1 2 3 3 4 5, তাহলে রো স্পেস সাবস্পেস অফ হয়ে যাচ্ছে R3। তাহলে এই দেখতে পাচ্ছ দুটো পুরো আলাদা জগতের জিনিসপত্র হয়ে যাচ্ছে। সো তাদের মধ্যে তুমি সম্পর্ক কি করে স্থাপন করবে বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু ডাইমেনশন দুটোর সমান। দুটোর ডাইমেনশনে সমান, আর কিছুই বলা যাবে না এখান থেকে। আইগেন ভ্যালু রেগুলার, এটার অর্থ কি? আইগেন ভ্যালু রেগুলার, জিওমেট্রিক্যাল মাল্টিপ্লিসিটি আর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি সেম। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ওই একটা এস্টিমেটর থিওরেম আছে না, যে যখন ডায়াগোনালাইজেবল হবে তখন আইগেন ভ্যালুগুলো রেগুলার হবে, এরকম প্রত্যেকটা আইগেন ভ্যালু রেগুলার হবে ওই দুটো সমান হলে। ল্যামডা ইজ কল্ড রেগুলার if কি হবে, ডাইমেনশন অফ ই ল্যামডা, তার মানে কি এটা হচ্ছে মাল্টি অ্যালজেব্রিক জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সেটা ইকুয়াল টু অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি হবে। বোঝা গেল? মাল্টিপ্লিসিটি, হ্যাঁ, দুটোই যদি সমান হয় তাহলে কি হবে, সেটা রেগুলার হবে। আর যদি সমান না হয় তাহলে রেগুলার হবে না। আর তাহলে ডায়াগোনালাইজেবল হতে গেলে প্রত্যেকটা ল্যামডাকেই আইগেন মানে হতে হবে, রেগুলার হতে হবে। আর রেগুলার না হলে সেটাকে ডিফেক্টিভ বলা হয়। ঠিক আছে, একটা টার্ম আছে ডিফেক্টিভ আইগেন ভ্যালু, তার মানে ওটা রেগুলার নয় আর। স্যার প্রতিটা আইগেন ভ্যালু রেগুলার হলে আমরা বলে দিতে পারবো যে ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল? হ্যাঁ, কারণ প্রত্যেকটারই তো জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তার মানে কি, তুমি টোটাল যদি এবার তুমি করো আইগেন ভেক্টরের সংখ্যা দেখো ইন্ডিপেন্ডেন্ট n সংখ্যক পেয়ে যাবে। দেখো আইগেন ভেক্টরের সম্পর্কে আমরা কি কি জানি, এটা জানি যে ইফ ল্যামডা নট ইকুয়ালস টু মিউ, দেন ধরো ভি ল্যামডা আর এদিকে হচ্ছে ভি মিউ, আর মানে এটা হচ্ছে ল্যামডার রেসপেক্টে আইগেন ভেক্টর, এটা হচ্ছে মিউ এর রেসপেক্টে আইগেন ভেক্টর, আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আর যদি তারা ইনার প্রোডাক্ট থাকে তাহলে তারা অর্থোগোনালও হয়ে যাবে, অর্থোগোনালও হয়। ঠিক আছে, তাহলে দুটো ডিস্টিংক্ট যদি হয় তাহলে ডেফিনেটলি একে অপরের সঙ্গে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি দেখো যে যদি আমি ধরি রেগুলার আছে, ধরো একটা আছে 5/5 অর্ডারের, এভরি আইগেন ভ্যালু ধরো লিনিয়ার এই রেগুলার। ঠিক আছে, আর ধরো লেটস সে দুটোই হচ্ছে আইগেন ভ্যালু,
let us assume that only two eigenvalues are there. রিপিট করছে অবশ্যই, তার মানে ধরো একটা হচ্ছে ল্যামডা 1 আর একটা হচ্ছে ল্যামডা 2, তাহলে এর দুটোর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি টোটাল কত হবে? 5 হবে। তাহলে একটার 1 হতে পারে, আরেকটার 4 হতে পারে, একটার 2 হতে পারে, একটার 3 হতে পারে। সো লেটস সে এর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি m নিয়ে নিলাম, সেটা হচ্ছে ধরো 2 আর এর হচ্ছে 3। বুঝতে পেরেছো? তার মানে এইটা দুবার অকার করছে আর এটা 3 বার অকার করছে ইন দা তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে। বুঝতে পেরেছো? এবার তাহলে ল্যামডা 1 এর করসপন্ডিং তুমি যখন ই ল্যামডা 1 করছো, তাহলে এর ডাইমেনশন তাহলে কত হবে? যেহেতু রেগুলার বলেছে, তাহলে এইটা 2 ডাইমেনশন। তাহলে এর মধ্যে তাহলে ই ল্যামডা 1 কে আমি লিখতে পারি লিনিয়ার স্প্যান অফ দুটো ভেক্টর v1 আর v2। এর মধ্যে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আমরা পাবো। তাহলে v1 আর v2 নিজেদের মধ্যে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আবার সিমিলারলি ই ল্যামডা 2 এর ডাইমেনশন যেহেতু 3 হবে, কারণ যেহেতু ল্যামডা 2টা রেগুলার আর এর অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি 3, তার মানে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি ইজ অলসো 3। তার মানে ই ল্যামডা 2টা 3 ডাইমেনশনাল সাবস্পেস। তাহলে এটা 3টে দিয়ে হবে w1 w2 w3 ধরলাম। এরা নিজেদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট আর এরা নিজেদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট। আবার এখানকার যে কোনোটার সঙ্গে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সেটা আমরা এখান থেকে পাচ্ছি, এই রেজাল্ট থেকে পাচ্ছি। কথাটা বোঝা গেল? আর রেগুলারিটি থেকে পাচ্ছি যে এরা নিজেদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট আর ল্যামডা নট ইকুয়ালস টু মিউ হলে তারা একে অপরের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এবার তুমি যদি দেখো যে এখান থেকে যে কটা নাও আর এখান থেকে সবগুলোকে যদি তুমি এবার ইউনিয়ন করে নাও, তাহলে এই 5টাই কিন্তু একে অপরের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। বোঝা গেল? ইয়েস অর নো বলো। তাহলে আমি কি পেয়ে গেলাম? তাহলে এখান থেকে আমার বলা যাচ্ছে যে v1 v2 w1 w2 আর w3 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমার 5 ডাইমেনশন ছিল ম্যাট্রিক্সটার আর 5টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পেয়ে গেলাম। তার মানে তো ডায়াগোনালাইজেবল। ঠিক আছে? বলো বুঝতে পারলে কিনা? বদরুদ্দিন বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। বলো আর কিছু। স্যার হ্যাঁ বলো। বলছি ডায়াগোনালাইজেবল বললে মানে একটা ম্যাট্রিক্স যদি থাকে, যদি সেটা ডায়াগোনালাইজেবল কি না এটা জিজ্ঞেস যদি করা হয়, তাহলে যদি ফিল্ড উল্লেখ না করা থাকে তাহলে কি আমরা কমপ্লেক্স এর দেখবো? মানে যদি 0 1 -1 0 দেখো, এবার রিয়েল ম্যাট্রিক্স যদি থাকে আর যদি ফিল্ড না উল্লেখ করা থাকে, তাহলে আমরা রিয়েলের উপরেই ভাববো। আচ্ছা, তাহলে 0 1 -1 0 এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হবে কি না, এই কোশ্চেনটা তাহলে নো হবে, তাই তো? বলো ম্যাট্রিক্সটা কি? 0 1 হ্যাঁ আর -1 0 -1 0 2 × 2 ম্যাট্রিক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নট হবে, ডায়াগোনালাইজেবল হবে না বলবো ওভার আর, বাট ওভার সি বললে হবে তখন। ঠিক আছে? মানে এমনি যদি কিছু না বলা থাকে তাহলে এটা আমরা বলবো নো। কিছু না বলা মানে রিয়েল ধরবো। এলিমেন্ট গুলো রিয়েল নাম্বার থেকে এলে তাহলে আমি কিছু উল্লেখ না থাকলে রিয়েল নাম্বারটাই দেখবো। একদম ঠিক। আচ্ছা স্যার। আর যদি ফিল্ড উল্লেখ করে দেয় তাহলে তো ওই ফিল্ডেই দেখতে হবে, আর তো তখন আর কোনো ডাউটের জায়গায় থাকবে না। স্যার একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এবং তারপরে a + a² + a³ এটার র্যাঙ্ক বার করতে বলেছে,
এক্ষেত্রে কি আলাদা আলাদা ভ্যালু কম্পিউট করে ওটা সাম করে যে ম্যাট্রিক্স আসবে তারপরে দেখতে হবে? দেখো না এইটা অন্য এ কোনো নিয়ম প্লাস আছে? এ স্কোয়ার প্লাস এ কিউব, এটা পার্টিকুলারলি কি ম্যাট্রিক্স আছে তার উপর অনেকটাই ডিপেন্ড করছে। কারণ যে ধরো ম্যাট্রিক্সটা এমন হলো যে এর ধরো 3/3 ম্যাট্রিক্স আছে, তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনই ধরো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব হয়ে গেল। যদি হয় তাহলে তো এটা 0 হয়ে যাবে, তার মানে কি এই ম্যাট্রিক্সটাই 0 হয়ে যেতে পারে, সেক্ষেত্রে র্যাঙ্ক 0 হয়ে যেতে পারে। সো এটা ডিপেন্ড করছে ম্যাট্রিক্সটা কি। তো যদি ডায়াগোনাল মানে এলিমেন্ট গুলো 0 থাকে ম্যাট্রিক্সটার, সেক্ষেত্রে কি সুবিধা হবে বিষয়টা? না, শুধু ডায়াগোনালে 0 থেকে তাহলে আমার কোনো লাভ নেই। তা আমি একটা ম্যাট্রিক্স বলছি, আপনি একটু লিখুন। হ্যাঁ বলো। 0 1 0 0 0 1 1 0 0। এবার কি প্রশ্ন করতে হবে? প্রশ্ন আচ্ছা হচ্ছে ওই যে সামটা করেছেন ওর র্যাঙ্কটা কি হবে? আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমে চেষ্টা করতে হবে এর তুমি কি এটা এক্সাক্ট কোশ্চেন বলছো না জাস্ট বানিয়ে বলছো? স্যার এক্সাক্ট কোশ্চেন এটা। আচ্ছা, এটা এক্সাক্ট কোশ্চেন। তাহলে আমরা চেষ্টা করব এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করা, তাহলে দেখা যেতে পারে যে একটা সুন্দর রিলেশন আসতে পারে। সো লেট আস ট্রাই দিস। হ্যাঁ, এইটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে এইটাকে আমরা যদি করি, সিম্পলিফাই করি, তাহলে মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্সের স্কোয়ার, তার মানে আসছে অ্যাকচুয়ালি এক্সের স্কোয়ার, তার মানে এইটা আসছে -1 ইন্টু এটা গেল, তাহলে -1, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো? -x³ + 1 = 0 বা x³ = 1 বা সরি x³ - 1। তার মানে কি a³ = কি হয়ে যাচ্ছে? আইডেন্টিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, a³ তাহলে আমরা কি পেয়ে গেলাম? a³ আইডেন্টিটি হয়ে গেল। হবে কেন কি এ এ মানে যেটা বেরোচ্ছে a³ = i, তার থেকে আইডেন্টি মানে কখনোই জিরোটা 0 পাচ্ছি না, মানে তিনটা নন জিরো পাচ্ছি। তাহলে ওমেগা করছি, তাহলে ডিটারমিনেন্ট করছি, পরে a স্কয়ারের ক্ষেত্রে আইগেন ভ্যালুগুলো কি হচ্ছে? ওর স্কয়ার হয়ে যাচ্ছে। a³ এর ক্ষেত্রে কি হচ্ছে? ওর কিউব হয়ে যাচ্ছে। আলটিমেটলি গুণ করে করে কখনোই 0 পাচ্ছি না। তো না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইগুলোকে যখন আমি যোগ করব তখন কি হতে পারে? যোগ করতে হবে আবার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা তো গেল ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এর মিনিমাল। তাহলে এর তাহলে আইগেন ভ্যালুগুলো কি হবে? তো পেয়ে গেলাম তো, এর আইগেন ভ্যালুগুলো হচ্ছে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাই না? ইয়েস অর নো বলো। এর আইগেন ভ্যালুগুলো কি? 1 ওমেগা ওমেগা স্কোয়ার, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। ঠিক। আচ্ছা, এইবার তাহলে যদি আমরা দেখি a + a² + a³ এর আইগেন ভ্যালুগুলো কি, তাহলে কি আসবে? একটা আসবে 1, ঠিক, একটা আসবে 1, আর এবার সবগুলোকে যদি স্কোয়ার করে যোগ করি তাহলে একটা আসবে 1, এই মানে সরি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ω⁴, আর একটা আসবে ওমেগা স্কোয়ার তার কিউব, এই সরি তার স্কোয়ার মানে ω⁴, আর একটা আসবে ω⁶ আসবে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসছে? এটা আসছে আমার এটাও আসছে ওমেগা, তাহলে 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 2 ওমেগা। আচ্ছা, এইটা মানে তো -1, তাহলে এটা হচ্ছে ওমেগা -1, আর এটা আসছে কি? এটাও আসছে আমার ওমেগা, এটা মানে -1, আর এটা 0 চলে আসছে না? এরকমই আসছে তো, ইয়েস অর নো বলো।
প্রথমটা 1 আসলো, দাঁড়াও, একটা এইরকম আসছে 1i প্লাস a প্লাস a স্কোয়ার, এটাও ভাবতে পারো আর কি। দিস ইজ ইকুয়ালস টু i প্লাস a প্লাস a স্কোয়ার। তো এর আইগেন ভ্যালুগুলো কি কি হবে? 1টা 3 হবে তো, যেহেতু ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবটা যোগ হচ্ছে, হ্যাঁ 3 আসবে, ঠিক ঠিক। তার মানে ডিটারমিনেন্ট কিন্তু 0, ডিটারমিনেন্ট কিন্তু 0 হয়ে যাচ্ছে। আর তোমার আইগেন ভ্যালু দুটো নন জিরো পাচ্ছ, তাহলে সেখান থেকে আর 3টে ডিস্টিংক্ট আইগেন ভ্যালু আছে। তার মানে কি এটা ডায়াগোনালাইজেবল, সেক্ষেত্রে তার দুটো নন জিরো আইগেন ভ্যালু পাচ্ছ, সুতরাং এর র্যাঙ্ক হবে 2। সো র্যাঙ্ক ইজ 2। ঠিক আছে, আনসারটা র্যাঙ্ক 1 দেওয়া আছে। না 1 তো হবে না স্যার, ওমেগা 4টা হবে না। হ্যাঁ কি বলছো? দ্বিতীয় ক্ষেত্রে যেটা করলেন ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউ হবে, ওটা কিউব হবে, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, না 6ই তো হচ্ছে, আর 6 এর ভ্যালু তো 1। দ্বিতীয়টার ক্ষেত্রে বলছি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউ হবে। দাঁড়াও, আচ্ছা ওমেগা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, ইউ আর রাইট। ও হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? আচ্ছা প্রথমটা ছিল ওমেগা, তারপরটা স্কোয়ার, তারপরটা ওমেগা কিউব, তার মানে 1, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। ও হো হো হো, তার মানে দুটো 0 একটা নন জিরো, তার মানে তো র্যাঙ্ক 1 হচ্ছে। ঠিকই আছে, তার মানে র্যাঙ্ক হচ্ছে 1। দাঁড়াও, এটা আরেকটা দাঁড়াও আর একটু, মানে ওটা ভাবার বিষয় হচ্ছে যে একটাই আইগেন ভ্যালু আছে, তার মানেই যে র্যাঙ্ক 1 হবে সেটা কি ইজিলি বলা যায়? ডায়াগোনালাইজেবল হলে র্যাঙ্ক কিন্তু 1 হবে, এটুকু গ্যারেন্টি। এবার ডায়াগোনালাইজেবল হবে কিনা সেটা এখান থেকে আমরা কি করে বলতে পারি, কারণ দুটো 0 আছে, ডিস্টিংক্ট হচ্ছে না। তাহলে কি বলা যেতে পারে, এর মিনিমাল পলিনোমিয়ালটা যদি দেখতে পারা যেত, এটা 0 এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 3, তাহলে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আসছে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 3। তাহলে যেটা আমাদেরকে চেক করা দরকার যে এক্স ইন্টু এক্স মাইনাস 3 কি 0 আসছে, মানে ম্যাট্রিক্সটার ক্ষেত্রে। তাহলে আমি যদি ধরি বি সমান হচ্ছে আই প্লাস এ প্লাস এ স্কোয়ার, তাহলে বি ইন্টু বি মাইনাস 3i, এইটা কি 0 আসছে দেখো তো। তাহলে আই প্লাস এ প্লাস এ স্কোয়ার ইন্টু আই প্লাস এ প্লাস এ স্কোয়ার মাইনাস 3i, এটা কত আসছে দেখি একটু। এটা যদি 0 চলে আসে তাহলে ওটা ডায়াগোনালাইজেবল হয়ে যাবে, সেক্ষেত্রে র্যাঙ্ক 1 ইজিলি বলা যাচ্ছে। এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে অন্য কিছু ভাবতে হবে আর কি। লেটস ট্রাই দিস ওয়ান। আই এ স্কোয়ার মাইনাস 2i, তারপরে হচ্ছে এ স্কোয়ার, তারপরে হচ্ছে আই মাইনাস 2a, তারপরে হচ্ছে আই প্লাস এ মাইনাস 2a স্কোয়ার। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, 2a কেটে যাচ্ছে, আই কেটে যাচ্ছে, তাহলে কি হয়ে গেল, 0 হয়ে গেল।
তার মানে কি পেলাম? সো মিনিমাল পলিনোমিয়াল হয়ে যাচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি, যেহেতু ডিস্টিংক্ট লিনিয়ার সুতরাং ডায়াগোনালাইজেবল, সো বি ইজ ডায়াগোনালাইজেবল। আর যদি ডায়াগোনালাইজেবল হয় তার মানে বুঝতে হবে যে দিস ইজ সিমিলার টু এখানে একটা থাকবে 3 0 0 এই ম্যাট্রিক্সের সঙ্গে। তো এটার র্যাঙ্ক যেহেতু 1 তাহলে বি এরও র্যাঙ্ক 1 হবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। মানে এটা একদম প্রপার যদি ভেরিফিকেশন আমি বলি তাহলে এইটা হবে। আর অন্য কোনো শর্টকাট মেথড এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি ভেবে দেখবো, যদি আরো কোনো শর্টকাট মেথড আসে আমি বলে দেবো। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, আরেকটা জিনিস তোমরা করতে পারো, সবচেয়ে সহজ বলতে কি, এটা জাস্ট ক্যালকুলেট করতে পারো, সিম্পল। যেহেতু ম্যাট্রিক্সটা এই ফর্মে দেওয়া আছে, এ বের করো, এ স্কোয়ার বের করো, এ কিউব বের করো, জাস্ট যোগ করে দাও। কথাটা বুঝতে পেরেছো? তাহলেই তুমি কি পেয়ে যাবে, আরো সহজে হয়ে যাবে। বোঝা গেল কি বলছি? এ কি আছে বলো তো দেখি আরেকবার। 0 1 0, আচ্ছা 0 1 0, আর এটা হচ্ছে 0 0 1 1 0 0, এটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এ স্কোয়ারটা কত? দেখো এখানে গুণ করাটা খুব অতটা ডিফিকাল্ট হবে না, কারণ আমি বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে 0 0 1, মানে কি জাস্ট থার্ড কলামটা নেব, তাহলে এর থার্ড কলাম কি আছে? 0 1 0 হয়ে গেল। এখানে হচ্ছে 1 0 0, তার মানে ফার্স্ট কলাম, তার মানে ফার্স্ট কলামটা নেবো এবার, 0 0 1 হলো। আর এখানে হচ্ছে সেকেন্ড কলামটা নেবো, তার মানে 1 0 0, এটা হয়ে গেল আমার এ স্কোয়ার। তাহলে এ কিউব সমান কত? এ কিউব সমান হচ্ছে 0 1 0 0 0 1 1 0 0 ইন্টু 0 1 0 0 0 1 1 0 0। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা হচ্ছে 0 1 0, মানে সেকেন্ড কলামটা নেব, দ্যাট ইজ 1 0 0, সরি এবার হচ্ছে লাস্ট কলাম 0 1 0, আর এটা হচ্ছে ফার্স্ট কলাম, দ্যাট ইজ 0 0 1, এটা হয়ে গেল আমার এ কিউব। তাহলে এবার তিনটাকে যোগ দেখো, আইডেন্টিটি চলে আসলো, দেখেছো আইডেন্টিটি। তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব কত হচ্ছে দেখো ক্যালকুলেট করে। তাহলে এটা 0 0 এখানে আছে, তাহলে 1 আসলো। ঠিক, তারপরেরটা দেখো এটা 1 আসলো, তারপরটা দেখো এটা 1 আসলো, সবগুলোই দেখো 1 1 1 আসছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে র্যাঙ্ক 1। আর কিছু করার নেই। ঠিক আছে, এটাই যেহেতু ম্যাট্রিক্সটা এখানে ইজি দেওয়া আছে, এটাই করাটা বেস্ট হবে। ঠিক আছে, ক্যালকুলেশন করাটাই বেস্ট হবে। খুব বেশি সময় লাগলো কি? ঠিক আছে, আচ্ছা আর কোনো কোশ্চেন? ওইটা তো আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল, র্যাঙ্কটা কি একটু ওয়ানটা একবার বলবেন কেমন হলো? আরে এইটার র্যাঙ্ক, এখানে তো তিনটে সেম রো, তাহলে কলাম রো ভেক্টর গুলোকে দিয়ে তুমি যদি একটা স্পেস জেনারেট করো, তাহলে রো স্পেসে তো একটাই ভেক্টর থাকছে না, একটাই ভেক্টর দিয়ে তো জেনারেট হচ্ছে 1 1 1 ভেক্টর দিয়ে, তো র্যাঙ্ক 1 হবে না? ঠিক আছে, বুঝা গেছে। র্যাঙ্কটা পড়ো ভালো করে। তাহলে র্যাঙ্কটা 1 পেলাম, আর তার থেকে বড় কথা আমরা কি পেয়ে গেলাম,
এবং এটা কিন্তু ডায়াগোনালাইজেবল হচ্ছে, ঠিক আছে, এটা ডায়াগোনালাইজেবল হচ্ছে, ঠিক আছে, দিস ইজ ডায়াগোনালাইজেবল। ও এটা তো রিয়েল সিমেট্রিক হয়ে যাচ্ছে, রিয়েল সিমেট্রিক, আর রিয়েল সিমেট্রিক হলেই ডায়াগোনালাইজেবল। ঠিক আছে, অনেকভাবেই তুমি জিনিসটা ব্যাখ্যা করতে পারো, যেহেতু এটা রিয়েল সিমেট্রিক হয়ে যাচ্ছে সুতরাং এটা ডায়াগোনালাইজেবল হবে। চলো আর কিছু, এটা এই কোশ্চেনটা ভালো ছিল আর কি। স্যার হুম, যদি এ একটা 3x3 ম্যাট্রিক্স হয় আর একটা 3 ডিগ্রির পলিনোমিয়ালকে মানে ইকুয়েশনকে 3 ডিগ্রির পলিনোমিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তাহলে কি আমি বলতে পারবো যে ওই ইকুয়েশনটা ওর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন? আচ্ছা, এটা হচ্ছে 3/3 আর সেটা হচ্ছে একটা 3 ডিগ্রির ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। 3 ডিগ্রি যেহেতু বলা আছে, হ্যাঁ মানে ওর এক্স কিউবের যে কোফিসিয়েন্টটা সেটাকে তুমি যদি 1 করে দাও তাহলে ওটাই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয়ে যাবে। যারা আমি আর একটু ভেবে নিই, তো ক্যালে হ্যামিল্টন তো তাই না বলছে। দাঁড়াও, কেলে হ্যামিল্টন কি তাই বলছে? না, ওয়েট এ সেকেন্ড, এক্সাম্পল যদি আমরা দেখি, ঠিক আছে, ধরো এ সমান আইডেন্টিটি, তাহলে এ x-1 কে স্যাটিসফাই করছে, তার মানে আমি যদি বলি x³-1 এটাকেও স্যাটিসফাই করছে, সো এ স্যাটিসফাইজ, ঠিক, তাহলে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি এইটা? নিশ্চয়ই নয়, এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে কি, সবগুলো রুটই হচ্ছে 1, x-1 এর হোল কিউব, কিন্তু এ এটাকেও স্যাটিসফাই করছে, a³ = 1, সো কিন্তু এটা বলা যাচ্ছে না, সো নো, f may not be characteristic equation, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। কারণ মানে অনেক সময় দেখে তোমার মনে হচ্ছে যে এটা হতে পারে, সেই জন্য সবসময় চেষ্টা করবে আইদার ইউ প্রুভ ইট অর গিভ অ্যান এক্সাম্পল। সে দেখো এটা কত সুন্দর একটা এক্সাম্পল হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলে যে আইডেন্টিটির ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে, x-1 তার হোল কিউব, কারণ প্রত্যেকটা রুটই তো 1 হবে, প্রত্যেকটা আইগেন ভ্যালুই তো 1, সেই জন্য x-1 ইন্টু x-1 ইন্টু x-1, দ্যাট ইজ x-1 এর হোল কিউব, বাট এ অলসো স্যাটিসফাইজ x³ -1, মানে x-1 এর যে কোনো মাল্টিপলকেই তো স্যাটিসফাই করবে। আমি এটাও তো বলতে পারি যে x-1 ইন্টু x-2 x-3 সেইটাকেও তো এ স্যাটিসফাই করছে, তাই না? হ্যাঁ স্যার। তো সেই জন্যই ওটা বলা যাচ্ছে। হ্যাঁ, এফটা যদি ধরো মিনিমাল পলিনোমিয়ালও যদি হতো, এফটা যদি মিনিমাল পলিনোমিয়ালও হতো আর তার ডিগ্রিও যদি 3 হতো, তাহলে সেটা ডেফিনেটলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হতো, আদারওয়াইজ বলা যাবে না। কারণ এখানে মিনিমাল পলিনোমিয়াল হয়ে যাচ্ছে x-1, সেই জন্য x-1 এর সঙ্গে তুমি যা খুশি গুণ করো না কেন সেটা মানে অ্যানিহিলেটেডই থাকবে, অ্যানিহিলেটিং পলিনোমিয়াল যেটা আমি বলছিলাম, এই হচ্ছে ব্যাপার, সুতরাং ওটা হবে না। নেক্সট কোশ্চেন, ভালো কোশ্চেন, এটা খুব সুন্দর লাগলো। স্যার হ্যাঁ, একটা কোয়েশ্চেন আছে যে
একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে একটা কন্ডিশন যে এ স্কোয়ার মাইনাস এ ইকুয়ালস টু 0 হোয়ার এ ইজ আ 9x9 ম্যাট্রিক্স দিয়ে চারটে অপশন দেওয়া আছে যে এটা কি মাস্ট বি 0 ম্যাট্রিক্স হবে, আইডেন্টিটি হবে, না ওর র্যাঙ্কটা 0 আর 1 হবে, না এটা ডায়াগোনালাইজেবল হবে। তো এখান থেকে কিভাবে বলবো? দাঁড়াও, কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0, তাই তো? হ্যাঁ, এটা কি মানে এ স্কোয়ার মাইনাস এ ইকুয়ালস টু 0 দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এ, হ্যাঁ, তার মানে এ স্কোয়ার ইকুয়ালস টু এ দেওয়া আছে। এটা এ স্কোয়ার ইকুয়ালস টু এ, তার মানে এক্স স্কোয়ার মাইনাস মানে এক্স, এটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হবে। এটা আইডেম্পোটেন্ট, হ্যাঁ আইডেম্পোটেন্ট তো অবশ্যই। আর আমরা তো আলোচনাও করেছি ক্লাসে যে আইডেম্পোটেন্ট মানেই ওটা কি হবে, ডায়াগোনালাইজেবল হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, কারণ আমি বলে দিচ্ছি যে এইটা তাহলে কি একটা অ্যানিহিলেটিং পলিনোমিয়াল, তার মানে কি এক্স ইন্টু এক্স মাইনাস 1। এবার যদি এর তাহলে মিনিমাল পলিনোমিয়াল কি হবে, এর ডিভাইজার হবে। সেটা এক্সও হতে পারে, সেটা এক্স মাইনাস 1 হতে পারে, আবার এটাই হতে পারে। সেই তিনটের দেখো প্রত্যেকটারই কিন্তু লিনিয়ার এবং ডিস্টিংক্ট, ঠিক? তার মানে কি মিনিমাল পলিনোমিয়াল যখনই দেখবে যে ডিস্টিংক্ট লিনিয়ার ফ্যাক্টরে ভেঙে যাচ্ছে, তাহলে সেটা ডায়াগোনালাইজেবল হবে। সো এটা যে ম্যাট্রিক্সই হোক না কেন, ওটা তোমার ডায়াগোনালাইজেবল হবে। ঠিক আছে, এ স্কোয়ার ইকুয়ালস টু এ সবসময় ডায়াগোনালাইজেবল হবে। ইভেন এ স্কোয়ার ইকুয়ালস টু যদি বলে 2a, তাহলেও ডায়াগোনালাইজেবল হবে, কারণ একই প্রসেস। ঠিক আছে, হ্যাঁ স্যার। আর এর ডায়াগোনাল এলিমেন্টগুলো কি হবে, কয়েকটা 0 হবে, কয়েকটা 1 হবে। যদি এইটা মিনিমাল পলিনোমিয়াল হয় তাহলে কিছু 0 হবে, কিছু 1 হবে। এবার যতগুলো 1 হবে সেটাই র্যাঙ্ক হবে, যতগুলো 1 হবে সেটাই কি হবে, র্যাঙ্ক হবে। The number of 1 equals to the rank. বুঝতে পেরেছ? আর 0 হচ্ছে যত তার নালিটির সঙ্গে সমান হবে। চলো নেক্সট কোশ্চেন। র‍্যাঙ্কটা তো এখানে ট্রেস হয়ে যাবে আগের পেজটা। হ্যাঁ, র‍্যাঙ্কটা তাহলে ট্রেসও হয়ে যাবে, কারণ যেহেতু যোগ করলে তো ট্রেস পেয়ে যাচ্ছ, তাহলে র‍্যাঙ্ক ইকুয়ালস টু ট্রেসও হয়ে যাবে। র‍্যাঙ্কটা তখন ট্রেসও হয়ে যাবে। ভেরি গুড অবজারভেশন। এটা কিন্তু আসে পরীক্ষাতে, এই কোশ্চেনটা খুব আসে, এ স্কোয়ার ইকুয়ালস টু এ, কারণ এর মধ্যে তুমি র‍্যাঙ্কও পেয়ে যাচ্ছ, ট্রেসও পেয়ে যাচ্ছ। ও মানে এটা কোশ্চেন দেওয়ার জন্য খুব ভালো আর কি, ভ্যারাইটিস রকম এখানে জিনিস পাই আর কি স্যারেরা। এটা নেটে অনেকবার এসছিল। আর কিছু কোশ্চেন আছে কারো? স্যার একটা ম্যাট্রিক্সকে সার্টেন এলিমেন্টারি রো অপারেশন করার পরে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, দুটো ম্যাট্রিক্সের ডেট সম্পর্কে কি বলা যেতে পারে? না, ডেট সম্পর্কে কিছু বলা যাবে না। তার কারণ দেখো, যখন আমরা রো অপারেশন করি সেক্ষেত্রে আমরা কি করি, যে কোনো একটা রোকে ধরো 5 দিয়ে ভাগ করে দিলাম, হ্যাঁ, আবার কোনো একটা ম্যাট্রিক্সকে 5 দিয়ে গুণ করে দিলাম। তো সেই জন্য কি হয় যে ডিটারমিনেন্টটা তখন আর মানে শুধু সাইনের চেঞ্জ তো হচ্ছে না, নাম্বারেরও চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু এইটুকু বলতে পারি যে নন সিঙ্গুলার থাকলে নন সিঙ্গুলারই থাকবে, মানে ওটা যদি নন জিরো হয় এটাও নন জিরো হবে, ওটা যদি জিরো হয় এটাও জিরো হবে। এর বাইরে আর কিছু বলা যাবে না। বোঝা গেল? মানে যেটা অরিজিনাল ম্যাট্রিক্স সেটা যেটা অবটেইন ম্যাট্রিক্সের স্কয়ার মাল্টিপলের সঙ্গে সমান হবে ডেটটা? না না না, ওরকম কোনো ব্যাপার নেই। ওরকম স্যার দেখছিলাম, এই জন্য কোশ্চেনটা জিজ্ঞাসা। কোথায়? একটা তুমি আরেকবার বলো তো কোশ্চেনটা।
কোশ্চেনটা হচ্ছে এ বি এন ক্রস এন ম্যাট্রিক্স ওভার এ ফিল্ড এফ, হ্যাঁ যেখানে বিটা পাওয়া যাচ্ছে এর উপরে এলিমেন্টারি রো অপারেশন করে। আচ্ছা হ্যাঁ সেখানে আপনার রিলেশনটা এমন দেওয়া আছে যে আপনার ডেট এটা ইকুয়াল টু পি টাইমস অফ ডেট বি, যেখানে এনি নন জিরো স্কেলার। দেখো বেসিক্যালি আমরা কি পাচ্ছি, পি এ ইজ ইকুয়ালস টু বি, আর তো কিছু নয়। পি যা খুশি যে কোনো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে পারে। এবার তাহলে কি পাচ্ছি, ডেট পি ইন্টু ডেট এ ইজ ইকুয়ালস টু ডেট বি, এর বাইরে তো আর কিছু নেই। এবার দেখো যেহেতু একটা নন সিঙ্গুলার, পি ডেট পিটা যা খুশি হতে, সরি এখানে আর মড দেওয়ার দরকার নেই, যেহেতু আমি ডেট লিখে দিচ্ছি। তাহলে এখানে আসছে ডেট পি। দেখো এবার দেখো ডেট পি যা খুশি হতে পারে, যে কোনো নন জিরো নাম্বার হতে পারে। তাহলে এবার বলো তুমি এখান থেকে কি কনক্লুশন টানতে পারো? হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে। এখানে ডেট পিটাই এনি নন জিরো স্কেলার। হ্যাঁ নন জিরো স্কেলার, হ্যাঁ অবভিয়াসলি অবশ্যই নন জিরো হতে হবে, কারণ পিটা তো নন সিঙ্গুলার। ও এটাই বলা ছিল অপশনে? এটাই হ্যাঁ আচ্ছা তাহলে তো ঠিকই আছে। দেখো রো অপারেশনকে সিম্পলিফাই করে নাও, যে পি এ ইকুয়ালস টু বি, দ্যাট ইজ দ্য রো অপারেশন, এর বাইরে আর কিছু নেই। এখানে পিটা যে কোনো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। এইভাবে তুমি যদি সিম্পলিফাইড ওয়েতে জিনিসটা দেখো, তাহলে আর সমস্যা হওয়ার কথাই নয়। এখানে ওদের র্যাঙ্কটা সেম আসবে তো? হ্যাঁ পিটা যেহেতু ইনভার্টিবল আছে, তাহলে র্যাঙ্ক তো ডেফিনেটলি পি এর র্যাঙ্ক আর এ এর র্যাঙ্ক সমান হয়ে যাবে। পি এ মানেই তো বি, তাহলে র্যাঙ্ক এ সমান র্যাঙ্ক বি হবেই। একটা কলাম ম্যাট্রিক্স আর একটা রো ম্যাট্রিক্সকে যদি মাল্টিপ্লাই করি, ওখান থেকে ওদের র্যাঙ্ক 1 আসবে। কি বলা যেতে পারে? 1 আসবে সবসময়ের জন্য। হ্যাঁ নন জিরো কলাম নন জিরো রো, তাই তো? হ্যাঁ হ্যাঁ দুটোই নন জিরো যদি হয়, নন জিরো আগে কে হবে? নন জিরো কলাম ইন্টু নন জিরো রো। হ্যাঁ তাহলে একটা 3/3 ম্যাট্রিক্স পাবে। র্যাঙ্ক অফ এ মাস্ট বি 1, কারণ রো এরও র্যাঙ্ক 1, এরও র্যাঙ্ক 1, ঠিক তো ম্যাক্সিমাম র্যাঙ্ক তো 1ই হতে পারে না। আর আর এই দুটোকে গুণ করে কি 0 পাবে তুমি বলো? একটা নন জিরো কলাম আর নন জিরো রো কে গুণ করে সবগুলো এন্ট্রি কি 0 আসবে? নিশ্চয়ই আসবে না। তুমি এটা ট্রাই করে দেখতে পারো, সবগুলো এন্ট্রি 0 আসবে না। কারণ এখানে একটা নন জিরো যদি থাকে, এখানে যদি একটা নন জিরো থাকে, ওই দুটো তো গুণ হচ্ছে কোথাও না কোথাও। হ্যাঁ অ্যাটলিস্ট নন জিরো এলিমেন্ট থাকবে। হ্যাঁ সেই জন্য র্যাঙ্ক 1ই হবে, এক্স্যাক্টলি 1 হবে। ঠিক আছে, এটা একটা কোশ্চেন, হ্যাঁ এটা বইয়ে থাকে আর কি। এটা আমি বোধহয় আমার 10 নম্বর কুইজে দিয়েছি, আমার ঠিক মনে পড়ছে না দিয়েছি কিনা। না দিইনি 10 নম্বর কুইজে তো র্যাঙ্কের কোশ্চেন নেই। এটা একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসে এটা। আর একটা কোশ্চেন আছে, বলা হচ্ছে একটা ম্যাট্রিক্স এ সিমেট্রিক, আর একটা ম্যাট্রিক্স বি স্কিউ সিমেট্রিক, সেম অর্ডার। আচ্ছা এ হচ্ছে সিমেট্রিক আর বি হচ্ছে স্কিউ সিমেট্রিক। হ্যাঁ তাহলে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n, এটা
কখন সিমেট্রিক হবে বা কখন সিমেট্রিক হবে এটা। এনটা কি, এনটা কি ওই অর্ডারটা না অন্য কোনো নাম্বার? অর্ডারটা স্যার। আচ্ছা, এটা কি জানতে চাইছে, কখন সিমেট্রিক হবে কখন হবে না? হ্যাঁ, ওই যে প্রোডাক্টটা ওটা কখন সিমেট্রিক হবে আর কখন সিমেট্রিক তো হবে। দুদিকে তুমি এ করো, মানে ওখানে বলতে চাচ্ছি যে এন ইভেন অডের বিষয়টা। হ্যাঁ, তো দুদিকে তুমি যদি ট্রান্সপোজ করো, এটা আমার মনে হয় যে কোনো কে এর জন্য করা যেতে পারে। ঠিক আছে, তাহলে কি হবে, এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার ট্রান্সপোজের, তারপর এটা হয়ে যাবে তোমার, আর এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার টি তার ট্রান্সপোজ। এটা যেহেতু সিমেট্রিক এটাই থাকলো, এইটা যেহেতু স্কিউ সিমেট্রিক এটা থাকবে বি মাইনাস বি এর, তাহলে এবার বলো এই মাইনাসটা তো বেসিক্যালি মাইনাস ওয়ান টু দি পাওয়ার কে চলে আসলো, তো কখন সিমেট্রিক হবে? ডিপেন্ডস অন কে ইজ অড। এনটা যখন ইভেন হয়ে যাবে তখন সিমেট্রিক, আর যখন এন অড হয়ে যাবে স্কিউ সিমেট্রিক হয়ে যাবে। কারেক্ট, when k is even, মানে এই কেটা কিন্তু ওই এর অর্ডারটা নয়, ওটা যে কোনো কে দিয়ে তুমি করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা এনি নাম্বার, কেটা যে কোনো নাম্বারের জন্য এই অঙ্কটা করা মানে দেওয়া যেতে পারে আর কি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আসছে মাথায়? স্যার একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে কখন অন টু বলতে পারবো? ওকে, when a linear transformation is on to, ঠিক, সো এল ধরো ভি থেকে ডাব্লিউ তে ম্যাপ হচ্ছে, তাহলে অন টু হতে গেলে কি হবে, সরি এল না করে টি করে দিই। সো র্যাঙ্ক অফ টি যদি ডাইমেনশন অফ ডাব্লুর সঙ্গে ম্যাচ করে যায় তাহলে হচ্ছে অন টু। ঠিক আছে, ডাব্লুর র্যাঙ্কের ডাব্লুর ডাইমেনশনের সঙ্গে ওর র্যাঙ্কটাকে ম্যাচ করতে হবে, তাহলে অন টু হবে। আচ্ছা স্যার। র্যাঙ্ক জিনিসটা কি, র্যাঙ্ক জিনিসটা হচ্ছে ওর যেটা রেঞ্জ স্পেস তার ডাইমেনশন, আর অন টু মানে কি পুরো রেঞ্জটা ডাব্লুর সঙ্গে ম্যাচ করে যাবে, সমান হয়ে যাবে, তার মানে দুটো ডাইমেনশনও সমান হয়ে যাবে, তাহলে রেঞ্জের ডাইমেনশনটাকেই আমরা র্যাঙ্ক বলি, আর ডাব্লুর ডাইমেনশনটা তো ডাব্লুর ডাইমেনশন। বোঝা গেল? আর ওয়ান ওয়ান কখন হবে, ওয়ান ওয়ান হবে যদি নালিটিটা জিরো হয়ে যায়। ঠিক আছে, আর ওয়ান ওয়ান নালিটিটা জিরো হবে, আর নালিটি জিরো হওয়া মানে কি, হ্যাঁ বলো। ভি আর ডাব্লিউ থেকে ডাইমেনশন সেম হয় তাহলে নালিটি জিরো থেকেই বলতে পারবো হচ্ছে অন টু হয়ে যাবে, কেন তখন র্যাঙ্ক টিটা হচ্ছে ডাইমেনশন অফ ভি এর সাথে সেম হয়, আর ডাইমেনশন অফ ভি আর ডাইমেনশন অফ ডাব্লিউ সেম হয়, তাহলে ডাইমেনশন অফ মানে র্যাঙ্ক টি ইকুয়ালস টু ডাইমেনশন অফ ডাব্লিউ, তার মানে অন টু হয়ে যাবে। কারেক্ট,
সেই জন্যই যদি ডাইমেনশন দুটোর যদি সেম হয়ে যায় ভি আর ডাব্লুর, তখন 1 1 মানেই অন টু হবে আর অন টু মানেই 1 1 হয়ে যাবে। তার যে কোনো একটা হলেই বাইজেক্টিভ হয়ে যাচ্ছে যদি ভি আর ডাব্লুর ডাইমেনশন সেম থাকে, না হলে কিন্তু বলা যাবে না। ঠিক আছে, সো 1 1 মানে নালিটিটা 0 হবে আর অন টু মানে র্যাঙ্কটি ডাইমেনশন টি এর সঙ্গে ডাইমেনশন ডাব্লুর সঙ্গে সমান হবে। একটা কোশ্চেন আমি করেছিলাম, তোমরা হয়তো করে থাকবে, যে এ বি ইকুয়ালস টু যদি 0 হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি ইনফরমেশন বলতে পারি, র্যাঙ্ক নালিটি রিলেটেড কিছু একটা, বা এর র্যাঙ্ক বা নালিটি, এই সমস্ত একটা রেজাল্ট আমি জানতে চেয়েছিলাম। দেখো এইটার মানেটা কি, এ বি ইকুয়ালস টু 0 মানেটা কি? এটার মানে বেসিক্যালি যদি বি এর একটা বি গুলোকে যদি তুমি কলাম ওয়াইজ লেখো, ধরো V1 V2 V3, বিটাকে যদি আমি কলাম ওয়াইজ লিখি, তার মানে কি এ বি সমান 0 মানে কি, তাহলে এ V1টাও 0 হবে, এ V2টাও 0 হবে, এ V3টাও 0 হবে। হ্যাঁ কি না বলো, বলো হ্যাঁ কি না? এখান থেকে আমি কি ইনফরমেশন পাই, তার মানে ভিআই গুলো কি, তাহলে ভিআই বিলংস টু নাল স্পেস অফ এ, ইয়েস অর নো বলো, বলতে পারি? হ্যাঁ স্যার। এইবার এইটা মানেটা কি, তার মানে ভিআই মানে কি প্রত্যেকটা কলামই ওর এর নাল স্পেসে ঢুকে যাচ্ছে, ঠিক? তার মানে বি এর পুরো কলাম স্পেসটা, তার মানে কলাম স্পেস অফ বি, কলাম স্পেস অফ বি সাবসেট অফ নাল স্পেস অফ এ। তার মানে এবার এর ডাইমেনশন কত, কলাম স্পেসে অফ বি এর ডাইমেনশন কত, সেটাকে আমরা দুদিকে যদি ডাইমেনশন অ্যাপ্লাই করি তাহলে কি হবে, র্যাঙ্ক অফ বি পাবো না, লেস দেন কি হয়ে যাবে, নালিটি অফ এ হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর একটা রেজাল্ট পেলাম, র্যাঙ্ক অফ বি লেস দেন ইকুয়ালস টু নালিটি অফ এ। ঠিক আছে, বলো বুঝতে পারলে কিনা? এই কমেন্ট করছো না তোমরা, মুখেও বলছো না, কমেন্টও করছো না। আচ্ছা, আরেকটা কোশ্চেন করেছিলাম, এ বি সমান যদি আইডেন্টিটি হয়, এ বি সমান যদি আইডেন্টিটি হয়, বা ধরো যে অন্য কোনো একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স হলো, লেটস সে পি, where P is invertible, P is non-singular, এখান থেকে কি ইনফরমেশন আমি বলতে পারি, র্যাঙ্ক এ বি এর র্যাঙ্ক দিয়ে, নালিটি দিয়ে। দেখো এ ইন্টু বি ইজ নাথিং বাট, তুমি যদি ম্যাপিং হিসাবে দেখো, এ ইন্টু বি যদি তুমি ম্যাপিং হিসাবে দেখো তাহলে কি পাও, এটা একটা কম্পোজিশন, এ ইন্টু বি হচ্ছে কি কম্পোজিশন না, কম্পোজিশন অফ ম্যাপ, বলো ঠিক? হ্যাঁ কি বলো, তাহলে কি এখানে কি হয়, বিটা নন সিঙ্গুলার, তার মানে এবিটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাচ্ছে। কারেক্ট, এবিটা একটা বাইজেক্টিভ, আর তাহলে বিটা হয়ে যাচ্ছে যে বাইজেক্টিভের প্রথমটা হচ্ছে বিটা হচ্ছে ইনজেক্টিভ, পরেরটা সাবজেক্টিভ, তাহলে বিটা ইনজেক্টিভ হয়ে যাবে আর এটা হয়ে যাবে সাবজেক্টিভ। ঠিক আছে, তো আমরা দেখো ফাংশনের যে কনসেপ্টটা কিন্তু এখানে কাজে লাগাতে পারলাম। আর বি এর ইনজেক্টিভ মানে কি,
তাহলে বি এর নালিটি কিন্তু 0 হয়ে যাবে, আর এর র্যাঙ্ক হয়ে যাবে তার যেটা সাবজেক্টিভ হলে যা হয় ওই জিনিসটা হবে। বুঝতে পেরেছো? তো এই ধরনের অ্যানালাইসিস কিন্তু তোমরা ইজিলি করতে পারবে যদি একটু ভালো করে ফলো করো, জিনিসটা করতে পারবে। ঠিক আছে? এ বি মানে কি আগে বি অ্যাপ্লাই হচ্ছে তারপর হবে, বুঝলাম। হ্যাঁ, এবিটা বাইজেক্টিভ হবে বুঝলাম, কিন্তু সেপারেট একটা ইনজেক্টিভ আর একটা সাবজেক্টিভ হচ্ছে তা। আরে দেখো, যদি এটা ধরো এ একটা সেট, আমি যদি সেট দিয়ে করি, ধরো এটা এস একটা সেট, এস থেকে একটা টি তে একটা ম্যাপ আছে এফ, আর টি থেকে একটা ধরো ভি তে একটা ম্যাপ হচ্ছে জি, তাহলে জি কম্পোজ এফ ইজ 1 1 ইমপ্লাই কি করে এফ ইজ 1 1। জানো তো এটা? হ্যাঁ হ্যাঁ, এইটাই এখানে অ্যাপ্লাই হয়েছে। আগে বি অ্যাপ্লাই হচ্ছে, আগে বি তারপরে এফ, এই এ তার কম্পোজ করলে তবেই তো আমি এ বি পাচ্ছি। দেখো, আগে এফ তারপরে জি না, তাহলে তো কম্পোজ করলে কি হয়, জি কম্পোজ এফ হচ্ছে। তো সেই জিনিসটা এখানে করেছি, আগে বি তারপরে এফ এ, তাহলে প্রথমটা ইনজেক্টিভ হবে, যেহেতু এ বিটা ইনজেক্টিভ তাহলে বিটা ইনজেক্টিভ হবে, আর এ বিটা যেহেতু সাবজেক্টিভ তাহলে এটা সাবজেক্টিভ হবে। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর স্যার এবার একটা লিনিয়ার ম্যাপ বা ম্যাট্রিক্স 1 1 হলে কি হয়, তার নালিটি 0 হয়। এই জিনিসগুলো এবার ইজিলি তুমি অ্যাপ্লাই করতে পারবে। ছোট ছোট জিনিস বাট খুব ইউজফুল আর কি। চলো আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, মানে ইনার প্রোডাক্টের কনসেপ্ট। ঠিক আছে? দেখো, আমি একটু জাস্ট টাচ করেছিলাম জিনিসটা ক্লাসে, কিন্তু বেশি আর বলিনি। ধরো একটা ধরো আমি এইভাবে ডিফাইন করছি যে এক্স কমা ওয়াই, সরি এক্স ওয়াই কমা, সরি এক্স ওয়ান ওয়াই ওয়ান করি, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এদিকে হচ্ছে এক্স টু ওয়াই টু। এইটা আমি ডিফাইন করছি এইভাবে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা রো হিসাবে নিলাম, আর এখানে একটা ম্যাট্রিক্স নিলাম। সেই ম্যাট্রিক্সটা আমি ধরো লিখলাম এদিকে 1, এটা ধরো 1, এখানে ধরো 2, এটা ধরো 1, সরি এটাও ধরো 2 নিয়ে নিলাম। ঠিক আছে? আর এদিকে থাকলো তোমার x2 y2। এইভাবে আমি গুণ করলাম, তাহলে কি পাবো? তাহলে জিনিসটা আমি পাবো এরকম, তার মানে এর 1 এর 1, তার মানে x1 x2, এখানে 2 মানে কি 1 2, তার মানে এর 1 এর 2, তাহলে x1 2 x1 y2 2 x2 y1 আর প্লাস y1 y2। ঠিক আছে? 4টা এলিমেন্ট আমরা পাবো। তাহলে দেখো, এইটা এইভাবে যদি আমি এইটা না লিখে যদি শুধু এইটুকু লিখতাম, এটা কিন্তু একটা ইনার প্রোডাক্ট হতো কি হতো না, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, ইজ ইট এ ইনার প্রোডাক্ট? ইজ ইট এ ইনার প্রোডাক্ট? ঠিক আছে? দেখো, ফার্স্ট কম্পোনেন্টের লিনিয়ারিটি হবে যদি y1 আর y2 কে, মানে x2 আর y2 যদি তুমি ফিক্সড করে দাও, তাহলে কিন্তু এটা লিনিয়ার হবে। কারণ এখানে দেখো একবার করেই জাস্ট গুণ হয়েছে, x1 একবার করে, y1ও একবার করে গুণ হয়েছে। আর এরা নিজেদের মধ্যে কিন্তু কোনো গুণ হয়নি, x1 y1 পাবে না, একটা 1 আছে তো একটা 2 আছে। তো এইটা কিন্তু তোমার লিনিয়ার হচ্ছে, মানে একটাকে ফিক্সড করে দিলে আর একটাতে লিনিয়ার হচ্ছে। ঠিক আছে? তো এখানে তোমাকে যেটা চেক করতে হবে মেনলি পজিটিভিটিটা, মানে x2 y2টাকেও যদি আমি x1 y1 করে দিই, তাহলে কি এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে? সেই জিনিসটাই এখানে মেন ভেরিফিকেশন। তো সেইটা তখনই হয় যদি এই ম্যাট্রিক্সটা যদি পজিটিভ ম্যাট্রিক্স হয়। এই ম্যাট্রিক্সটা পজিটিভ হবে না,
কারণ এটা দেখতে পাচ্ছি এটা পজিটিভ আছে, বাট এর ডিটারমিনেন্টে যখন করছো নেগেটিভ পাচ্ছ, ঠিক, সেই জন্য এটা হবে না। তো অ্যান্সার ইজ নো, অ্যান্সার ইজ নো, ঠিক আছে, কারণ A1 ইজ পজিটিভ বাট A2 ইজ নেগেটিভ, ঠিক আছে, যার জন্য এটা সরি। তো কোয়াড্রেটিক ফর্মের যে তোমাদের যে ভিডিওটা দেওয়া হয়েছে সেইটা দেখলে তুমি এটা ক্লিয়ার হয়ে যাবে, কোয়াড্রেটিক ফর্মটা কখন পজিটিভ হয়, মানে এই ম্যাট্রিক্সটা কখন পজিটিভ হবে, ঠিক আছে। কিন্তু যদি আমি এইরকম একটা ডিফাইন করি, ধরো x1 y1 x2 y2 ইজ ইকুয়ালস টু, আমি মনে মনে আমি করছি, ধরো 2x1 y1 সরি x1 x2 সরি একটা 1 হবে একটা 2 হবে, x1 x2 প্লাস x1 y2 x2 y1 আর 2 x y1 y2। হ্যাঁ, এবার যদি জিজ্ঞেস করা হয় এটা কি ইনার প্রোডাক্ট, দেখো ডিফারেন্স খুব বেশি নেই, ইজ দিস অ্যান ইনার প্রোডাক্ট, দেখো আগের কোশ্চেন আর এই কোশ্চেন, এইখানে মাঝখানে 2 2 ছিল আর এখানে সাইডে 2 2 আছে, তো জিনিসটা দেখতে একই রকম হলেও এখানে আকাশ পাতাল তফাৎ আছে, ঠিক আছে। তো এইটা কিন্তু ইনার প্রোডাক্ট, এর ম্যাট্রিক্সটা তাহলে কিভাবে বের করবে, এর শুধু ম্যাট্রিক্সটা দরকার, দেখো বেসিক্যালি আছে এখানে 1 1 x1 y1, এখানে আছে x2 y2, তাহলে দেখো 1 2, তার মানে এর 1 আর এর 1, তার মানে 1 1 পজিশনটা আমাকে দেখতে হবে, তাহলে 1 1 পজিশনে কি বসবে 2 বসবে, ঠিক আছে। এবার এখানে আছে x1 আর y2, তার মানে এটার ফার্স্ট আর এটার সেকেন্ড, তার মানে ফার্স্ট আর সেকেন্ড এই পজিশনটা, এই পজিশনে 1 হবে, সিমিলারলি এই পজিশনে 1 হবে, এই পজিশনে 2 হবে। এবার দেখো এই A1 এর ভ্যালু কত 2 আসছে, আর A2 কত আসছে, A2 মানে এই 2/2 পুরো ডিটারমিনেন্টটা, পুরো ডিটারমিনেন্ট আসছে 4 - 1 দ্যাট ইজ 3, সেটাও পজিটিভ, দুটোই পজিটিভ, মানে তাহলে এটা তোমার হয়ে গেল। দেখো এটা প্রথম কথা, এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক না হলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। তো এটা সিমেট্রিক আর দুটোই ডিটারমিনেন্ট পজিটিভ, মানে এটা পজিটিভ, সেই জন্য এটা ইনার প্রোডাক্ট হবে, বোঝা গেল। স্ট্রিক্টলি পজিটিভ হতে হবে দুটোকেই। ঠিক আছে, কোশ্চেন আছে, হ্যাঁ বলো বলো। বলছি একটা 7x9 ম্যাট্রিক্সের মানে স্মলেস্ট পসিবল ডাইমেনশন অফ নাল স্পেস কি হবে? আরেকবার বলো। একটা 7x ম্যাট্রিক্স, 7x9 ম্যাট্রিক্স, তাহলে হোয়াট ইজ দ্য স্মলেস্ট পসিবল ডাইমেনশন অফ নাল স্পেস অফ এ? আচ্ছা, হোয়াট ইজ দ্য smallest possible dimension of null space, ঠিক আছে, এই তো কোশ্চেন। এবার ভাবো এটার ম্যাপিংটাকে যদি তুমি অ্যাজ এ ম্যাপিং হিসাবে দেখো, হ্যাঁ, তাহলে এর 7টা রো আছে আর 9টা কলাম আছে, তাই তো, তার মানে এটা কোথা থেকে কোথায় ম্যাপ হবে বলো, কোথা থেকে কোথায় হবে, আর কত পাওয়ার হবে স্যার, আর 9 থেকে আর 7 হবে, হলো এই জিনিসটা হবে। এবার তাহলে এবার যদি এর র্যাঙ্ক নালিটি থিওরেম তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে র্যাঙ্ক অফ এ প্লাস নালিটি অফ এ ইজ ইকুয়ালস টু 9 হবে। আচ্ছা, এবার দেখো র্যাঙ্ক অফ এ হচ্ছে ম্যাক্সিমাম 7 হতে পারে, ঠিক আছে, র্যাঙ্ক ইজ লেস দেন ইকুয়ালস টু 7, তাহলে এইটাকে যদি আমি এই পারে নিয়ে আসি, তাহলে নালিটি কত আসছে 9 মাইনাস র্যাঙ্ক, আর
তাহলে এটা কি হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 9 মাইনাস 7 হুইচ ইজ 2, তার মানে মিনিমাম 2 হবে। কিন্তু এখান থেকে আমরা বলতে পারছি কি মিনিমাম 2 হবেই, এটুকু বোঝা গেল, মিনিমাম 2 হবে। এবার প্রশ্ন আসছে ম্যাক্সিমাম কত হতে পারে, তো ম্যাক্সিমাম 9ই আসতে পারে, সবকটাই জিরোতে যদি চলে যায়, আর 9 এর পুরোটাকেই যদি জিরোতে পাঠিয়ে দিই আমি, মানে র্যাঙ্কটা তখন যদি 0 করে দিই, তাহলে নালিটিটা কত হয়ে যাবে 9 হয়ে যাবে। সো স্মলেস্ট পসিবল ডাইমেনশন অফ নালিটি হচ্ছে 2 আর ম্যাক্সিমাম হচ্ছে 9। ঠিক আছে, ক্লিয়ার? স্যার একই ধরনের আরেকটা কোশ্চেন আছে, একটা 2/5 ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটা আমি বলছি, আপনি যদি একটুখানি লেখেন সুবিধা হবে। 1 minus 3 minus 5 3 0, আর দ্বিতীয় রো হচ্ছে -2 1 3 -4 1। এর ডাইমেনশন অফ নাল স্পেস আর কলাম স্পেসটা আবার করতে হবে। তার মানে নালিটি অফ এ কত, নালিটি অফ এ কত আর র্যাঙ্ক কত। কলাম স্পেসের ডাইমেনশন মানেই হচ্ছে র্যাঙ্ক, তাই তো? হ্যাঁ। তা র্যাঙ্ক কত দেখতে, এখানে দেখো, এখানে একটা 2/2 যদি তুমি ম্যাট্রিক্স দেখো, এইটা ডিটারমিনেন্ট কত, নন জিরো না জিরো না 2 হবে, তাহলে র্যাঙ্ক 2। র্যাঙ্ক 2। এবার র্যাঙ্ক যদি 2 হয়, তাহলে এবার র্যাঙ্ক নালিটি থিওরেম কি বলছে, যোগ করলে কত হবে? ওই আপনার 5 এর সঙ্গে সমান হবে, এখানে 5 হবে, তার মানে এটা কত হবে 3 হবে, তাহলে নালিটি 3 হলো, র্যাঙ্ক 2 হলো। হ্যাঁ, আরো একটা কোশ্চেন। তুমি কি বই খুলে রেখেছো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বই খুলেই ঠিক আছে, যেগুলো আমি। বাহ, ঠিক আছে, এরকম ডিসকাশন মাঝে মধ্যেই করব, বুঝতে পেরেছো? আমাদের সিলেবাস প্রায় শেষ, ঠিক আছে, তো যেগুলো বাকি টাইম থাকবে সুযোগ আসবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ডিসকাশনের সুযোগ তো সব দিন থাকবে না, এইজন্য যতটা সম্ভব জেনে নেওয়া যায়। ঠিক ঠিক, চলো না আমি রাখবো ডিসকাশনের জন্য। হ্যাঁ বলো। এবি ট্রান্সপোজ ইকুয়াল টু বিএ, এ বি ফুল ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু বিএ, তাই তো? হ্যাঁ, ওখানে এ বা বি কোনটা সিমেট্রিক হবে, কোনটা সিমেট্রিক হবে, এখান থেকে কি বলা যাবে? এখান থেকে কি কিছু বলা যাবে? অপশন আছে আপনার, অনলি এ ইজ সিমেট্রিক, অনলি বি ইজ সিমেট্রিক, বোথ ইজ সিমেট্রিক, or either of symmetric. সে দুটোই সিমেট্রিক হবে না? দেখো এইটা দেওয়া আছে, আর আর কোনো ইনফরমেশন নেই, আর কোনো ইনফরমেশন দেওয়া নেই, জাস্ট বি ট্রান্সপোজ এ এটা ট্রান্সপোজ। বলা আছে যে ওরা রিয়েল আর কি, রিয়েল সিমেট্রিক। ও সিমেট্রিক, ও এ বি দুটোই সিমেট্রিক? নো নো নো, রিয়েল ম্যাট্রিক্স। আচ্ছা, রিয়েল ম্যাট্রিক্স। দেখো যদি দুটোই সিমেট্রিক হয় তাহলে তো ডেফিনেটলি এটা হবে, বাট আর দুটোই যদি স্কিউ সিমেট্রিক হয় তাহলে এটা সম্ভব, ঠিক আছে, কারণ তাহলে দুটোর ক্ষেত্রে একটা মাইনাস, দুটো মাইনাস পাবে, তাহলে পজিটিভ হয়ে যাবে।
সো এটা তখনই পসিবল যদি বোথ স্কিউ সিমেট্রিক হয়। ঠিক আছে, মানে এটা পসিবল যদি বোথ স্কিউ সিমেট্রিক হয়, বা বোথ যদি সিমেট্রিক হয় তাহলেও হবে, বোথ স্কিউ সিমেট্রিক হয় তাহলেও হবে। কিন্তু যদি একটা সিমেট্রিক হয় আর একটা স্কিউ সিমেট্রিক হয় তাহলে কিন্তু এটা বলা যাবে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক। ঠিক আছে, আর একটা কোশ্চেন একটু বলবো। বলো। যদি একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার n হয় তাহলে আইডেন্টিটি মাইনাস এ এটা কি ধরনের ম্যাট্রিক্স হবে? এটাও আইডেম্পোটেন্ট হবে। এটাও আইডেম্পোটেন্ট হবে, কারণ তুমি এটাকে গুণ করে দেখো কি আসছে। এটা আসছে i মাইনাস এ, i এই মাইনাস এ প্লাস এ স্কোয়ার, আর এ স্কোয়ার মানে এ বসিয়ে দাও, কেটে গেল। হেন্স i minus a is also idempotent. সহজ, জাস্ট ডেফিনেশন থেকে চলে আসছে। দেখো ম্যাক্সিমাম কোশ্চেনই তোমার দেখবে যে স্ট্রেট ফরওয়ার্ড থাকবে। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই, আগে ট্রাই করবে। চলো আজকে এই অবধি থাক। হ্যাঁ, আমার হেডফোনের ব্যাটারি লো দেখাচ্ছে। আবার মাঝে মধ্যে আমরা এইরকম ডিসকাশন কিন্তু করব। ঠিক আছে, সো মেবি 15 দিন পর পর করা যেতে পারে। তো চলো আজকে রাখি।